না, চলুন শুনি। সাবিনা, আমরা একদম শুরু থেকে শুরু করি যে আপনার জীবনে ভালোবাসাটা কিভাবে আসলো। যখন আমি ক্লাস 8 পড়ি, মানে 2012 সালে, তখন আমি জিএসসি পরীক্ষা দেওয়ার পর, তখন আমার আব্বু তো একটা বিয়ে করছিল। তখন আমাদের ঘরে আপনার পরিবার থেকে আমরা একটু শুনি, হ্যাঁ। আপনার ছোটবেলা থেকে একটু শুনি সাবিনা। ক্লাস 4 যখন আমি পড়ি, তখন আমার বাবা একটা বিয়ে করে। আচ্ছা, বিয়ে করার পর তারপর তখন আমাদের ঘরে অনেক অশান্তি হইতেছিল। ওই বিয়েটা কেন করে আপনার বাবা? নিজ ইচ্ছাতেই? নিজের ইচ্ছাতেই, বন্ধুদের পাল্লায় পড়া। ওকে। বন্ধুর বাপে চলেছে খাইতে যায়, পরে কোন ক্রাইসিস পড়ছিল মনে হয়, তারপর বিয়েটা করে ফেলে। করার পর ঢাকা আনে, বউটা আনে, পরে আমাদের ঘরে অনেক অশান্তি হয়। আমার আম্মা আবার সুয়েটে চাকরি করে। চাকরি করে আমরা দুই ভাই বোন এক পড়াশোনা করায়। পড়াশোনা করার পর পরে এই করে, মানে মেইনলি আপনার বাবা যখন দ্বিতীয় বিয়েটা করে, তখন থেকেই আপনার পরিবারে একটু অশান্তি শুরু হইলো, এবং সেই অশান্তিগুলো দেখতে দেখতে হচ্ছে আপনি বড় হচ্ছিলেন। আপনার বাবা বিয়ে করে হচ্ছে ক্লাস 4-এ, মানে আপনি যখন পড়েন ক্লাস 4-এ, তখন বাবা দ্বিতীয় বিয়েটা করে। আর আমার ভাই পড়ে নার্সারি। আপনারা ক ভাই বোন? 2 ভাই বোন। আচ্ছা, আপনি বড়? হ্যাঁ। আচ্ছা, তো এরপর কি হলো? মানে আপনি পরিবারের অশান্তি ক্লাস 8-এ আপনাকে মানে কি হলো বাসা থেকে? ক্লাস 8-এ যখন আমরা আমার পরীক্ষা জিএসসি পরীক্ষা চলতেছে, তখন আমার বাবা মা অনেক অশান্তি ঘরে, এমন অশান্তি আমি পড়াশোনা করতে পারতেছিলাম না। এরকম ভাবে পরীক্ষাটা অনেক খারাপ দিই আমি, রেজাল্ট অনেক খারাপ আসে, পড়াশোনা করতে পারতেছি না, রেজাল্ট। পরে ওই সময় পরে আমার মা মনে করে যে আমি মেয়ে বড় হয়ে গেছে, এরকম অশান্তির মধ্যে থাকলে, খারাপ পরিবেশে থাকলে মেয়েটা খারাপ হয়ে যাবে। পরে আমরা গ্রামে পাঠাই দেয়। গ্রামে পাঠাই দেওয়ার পর তারপর আমি ওইখানে ক্লাস 9 কমপ্লিট করার পর পরে আমি ক্লাস, মানে আপনি তখন আপনার গাজীপুরে থাকতেন? মানে জিএসসি পর্যন্ত আমি গাজীপুরে থাকতাম। আচ্ছা, এরপর আপনাকে গ্রামে পাঠিয়ে দেয় আপনার পরিবার? হ্যাঁ, আমার মা পাঠায় দেয়। আচ্ছা, আমার আব্বু অশান্তি করে দেখে। একটা ঘরে থাকি, ঘরে যদি ঝগড়া যাতে মারামারি হয়, পড়াশোনা করতে পারি না, কিছু না। তারপর আমি ক্লাস 9 কমপ্লিট করি গ্রামে দেয়া। পরে যখন আমি নিউটনে পড়ি, তখন আমি জিএসসি না নিউটনে দ্বিতীয় সেমিস্টার পরীক্ষা দেওয়ার পর তারপর ই করি, জিএসসি পরীক্ষাটা দেওয়ার পরে কি হলো? দ্বিতীয় সেমিস্টার পরীক্ষা দেওয়ার পর আমার হাজবেন্ড আমার বিয়ের একটা রিলেশন করছিল, স্যাক খাইছে আর কি, স্যাক খায় ব্যাংকে পড়ছে। আচ্ছা আচ্ছা, সিগারেট খাওয়া শুরু করে আর কি। আমার চাচি, আবার আমার আপন চাচি, আবার ওর খালা হয়। মানে আপনাদের বিয়ের একটা প্রস্তাব আসে? না। পরে আমার স্বামী ভাঙ্গা পড়ছে দেখা। আচ্ছা, আমি এইখানটায় একটু আসি। আপনি বললেন আপনাকে আপনার পরিবার হচ্ছে গ্রামে পাঠায় দিল। হ্যাঁ, গ্রামে পাঠানোর পরে কি হইলো? মানে আপনার আজকে গ্রামে পাঠাতে পারলাম 9 পড়াশোনা, 1 বছর পড়াশোনা করি এখানে। আচ্ছা, 9 পরে আপনার আবার হচ্ছে গাজীপুর চলে আসছে? না, আমি তখন গ্রামে 10-এ পড়ছি, রেজিস্ট্রেশন হয়ে গেছে গা। আচ্ছা, তারপরে এসএসসি পরীক্ষাটা দেন? না, দ্বিতীয় সেমিস্টার পরীক্ষার পর পরে আমার স্বামী আমাদের পাশে বেড়াইতে আসে। আচ্ছা, এই জায়গাতে আপনার বিয়েটা তাহলে কবে হয়? এর আগের ঘটনাটা আমরা একটু শুনি। বিয়ে তো পর টেস্টের আগ দিয়ে হয়েছিল। সেই গল্পটা একটু বলেন, কিভাবে তার সঙ্গে আপনার পরিচয় হলো, কিভাবে? বলতেছি তো, আমার স্বামী আমার প্রপোজ করার পর আমি তখন আমার ওগুলো কোনো ইচ্ছা ছিল না। প্রপোজটা কি আপনি যেখানে পড়তেন ওই একই স্কুলে পড়তো না? পরের দিন না, স্কুলে পড়তো না, গুলিস্তান কাজ করে, দোকান করে। আচ্ছা, তো পরিচয়টা হয় আপনার কিভাবে? চাচির সাথে, আমার চাচির সাথে বেড়াইতে গেছে আমাদের বাসা। পরে আমাদের ওই বাসা যায়, পরে আমার পছন্দ করে ফেলে। আচ্ছা, পছন্দ করার পর আমার পরের দিন আমি স্কুলে যাই। স্কুলে সাইকেল নিয়ে আমার চাচতো ভাইয়ের সাথে গেছে। যার পরে আমাদের ওইখানে একটা ব্রিজ আছে, ব্রিজ ডিরেক্ট আমার প্রস্তাব দিতেছে, আমি তোমার করে প্রপোজ করে আর কি। আমি ওইখানে বললাম, তখন আমার রক্ত গরম, আমি ওই ধারণা ছিল না। আচ্ছা, পরে আমি ছেলেকে বললাম যে না, আমি এখানে এগুলো করবো না, আমি পড়াশোনা করবো, আর আমি আপনার পছন্দ করি না। তখন আপনার রাগ হইতেছিল, আর সবার সামনে সিনকেট করতেছে। তারপর করছে, পরে ছেলেটা চলে যায়, অপমান করছে ডাইরেক্ট। পরে যায়, পরে আমার চাচি রে, আমার কাকা রে, ওর খালু হয় আবার করে বিয়ের প্রস্তাব দেওয়ার কথা। পরে আমি দ্বিতীয় সেমিস্টার পরীক্ষা দেওয়ার পর আমি এসে পড়ি, পরীক্ষা বন্ধ দেয় না, বন্ধ দেওয়ার পর আমি আমার ঢাকা আমার আম্মুর কাছে বেড়াইতে আসি। আচ্ছা, বেড়াইতে আসার পর আমার স্বামী আমার কাছে ফোন দেয়। ফোন দেয় নানান ভাবে ব্ল্যাকমেল করতে থাকে। আচ্ছা সাবিনা, আপনি কি কোনো কারণে আজকে গল্পটা বলতে আপনার ভয় লাগছে, বা আপনার একটু অনেক ভয় লাগছে? প্রস্তাব দিল আপনার সঙ্গে, যার বিয়ে হওয়ার কথা ছিল, আপনি খুব বিরক্ত বোধ করছিলেন, এরপর কি হলো একটু বলেন। বিরক্ত বোধ করছিলাম, তখন আমার হাজবেন্ড করে, আমার চাচা ওর আবার খালু হয়, আমার মার কাছে বিয়ের প্রস্তাবটা দেয় আমার কাকা, বড় কাকা করে। আচ্ছা সাবিনা, আরেকটা বার একটু থামাই, আপনি তখন কিসে যেন পড়তেন?
নিউটেনে তখন পড়তো সাবিনা। ওকে, তারপর কি হলো? তারপর হলো পরে আমার মাকে প্রস্তাব দেবো, আমার মা তো এত তাড়াতাড়ি বিয়ে দাও রাজি ছিল না, মানে আমার মার এগুলো ধারণা ছিল না আমার মেয়েকে তাড়াতাড়ি বিয়ে দেবো। আমি আমার মায়ের একটা সন্তানই মাইয়া। আচ্ছা, তারপর হলো পরে আমার স্বামী, আমি যখন ঢাকা বেড়াইতে আসি, আমার স্বামীর কাছে বলবো সাথে আমার একটা SMS চলে গেছিল। তারপর আমার স্বামী ওই SMS-টা পায় অনেক খুশি। কি ছিল সেই SMS একটু বলেন তো? এইটা আপনি কাকে লিখে আসলে পাঠাইতে গেছিলেন? আমি একটা আমার পাশের বাড়ির ছেলের পছন্দ করতাম। আচ্ছা, ওকে। তো এখানটাতে মানে এই যে মানে আপনি আরেকজনকে পছন্দ করছিলেন, এটা কি আপনার পরিবারে তখন জানতো? না, কেউ জানতো না। আমার মানে পাশের বাড়িওয়ালা ছেলে অনেক পছন্দ, মানে হ্যাঁ সাথে শীতের দিন র্যাকেট খেলতে যায়, পরে আমার হ্যাঁ সাথে মানে পছন্দ হয়ে যায় কি। তখন আপনি নিউটনে পড়েন? হ্যাঁ। সে কিসে পড়তো তখন? ওই ছেলেটা ভার্সিটিতে পড়তো। আচ্ছা, তাহলে এর মানে আপনার জীবনে প্রথম ভালোবাসা ওই ছেলেটা, এটা আজকে জীবনে প্রথমবার বললেন? হ্যাঁ। আচ্ছা, এরপর কি হলো সাবিনা বলেন? পরে যখন আমি ওই ছেলেটা মানে আমার বাড়িলা ছেলে তো সাহস পাইতেছিলাম না, আমার স্বামীর কাছে বলবো সাথে গেছে, ওই SMS টা চলে গেল? হ্যাঁ চলে গেছে। আমার স্বামী তো বিশাল খুশি যে আমার প্রপোজ মানে রাজি হয়েছে, এবং সাথে সাথে আইসা বসে। আসার পর পরে পরে ফোন দিছে, তা আমি তা রাজি না। পরে আমার স্বামী ওর বাপ মা রে পাঠাইছে, আমার দেখতে পাঠাইছে। আমি একদিন স্কুল থেকে এসে দেখি যে আমার শাশুড়ি আর শ্বশুর বসে আছে খাটে, আমি তো চিনি না কে। পরে আমার মা বলতেছে কে দেখতে আসে। পরে আমি বিয়েটা ভাঙার জন্য অনেক চেষ্টা করছি, আমি বিয়েটা ভেঙে মানে ছেলেটা পছন্দ করি না। আমার স্বামী অনেক মূর্খ, 8 পর্যন্ত পড়াশোনা করছে। আচ্ছা, আর আমার পছন্দ স্বর্ণটা। তারপর করলাম। তা আপনি তখনও আপনার বাসায় বলেন নাই যে আপনার আরেকটা ছেলেকে ভাল লাগে? না। আচ্ছা, এটা কেন বলেন নাই? সাহস পাইনি। এর মানে তাহলে মানে 9-10-এ পড়ুয়া যেই ছেলেপেলেরা, এরা আসলে বাবা মাকে ভীষণ ভয় পায় এবং তাদের ভালোবাসার কথাগুলো বলতে পারে না, রাইট সাবিনা? হ্যাঁ। আচ্ছা, এরপর কি হলো? তারপর আমার শাশুড়িকে মানে বিয়ে ভাঙার জন্য চেষ্টা করলাম, এমনকি আমার স্বামীকেও ফোন দিয়ে বললাম যে আমি আমার একটা ছেলের সাথে অ্যাফেয়ার আছে, মিথ্যা কথা বললাম। আমার ছেলেটা কিচ্ছু নাই, ছেলেটা জানায় মানে মনে হয় না ভালো লাগার কি। আচ্ছা, মানে ভালো লাগা ছিল, কখনো বলেননি? না, বলি নাই। আচ্ছা। তারপর আমার স্বামী পরে করলো, পরে আমার স্বামীর একটা বোনের বিয়ে করছিল না, মানে আমার স্বামীর সাথে কথা টুকটাক হওয়ার পর আমার স্বামী ব্ল্যাকমেল করতেছে। এখন কই দাঁড়া কথা বলতেছে জানো, আমি কই ছাদে, এখন যদি বিয়েতে রাজি না আমি ছাদে লাভ মারবো, নানাবার ব্ল্যাকমেল করে। আচ্ছা, এই ব্ল্যাকমেল গুলা করতো যেন আপনি তাকে বিয়ে করি। হ্যাঁ। আচ্ছা, তারপর কি হলো? পরে যাই হোক আমার একটু মনে ধরলো একটা আমার জন্য একটা ছেলে মারা যাবো, পরে আমি রাজি মানে একটু হইলাম। আচ্ছা, আর ওই ছেলেটার কথা কি তখন একবারও মনে পড়ে নাই যার সাথে ব্যাডমিন্টন খেলতেন? না, ওরা মানে একটু ধনাট্টা ছিল, বড় লোক ছিল। আচ্ছা। আর আমরা তো ওরকম না, ভাড়া থেকে আর কি। তারপরেই হলো পরে আমার স্বামীর সাথে পরে বিয়েটা ঠিক হয়ে গেল। এর মধ্যে আমি আমার বান্ধবীদের দেখা দেখি পার্লারে তার চুল কাটছিলাম। চুল কাটার পরে আমার মা বলতেছে মেয়ে তো খারাপ হয়ে গেছে গা। পরে আমার মাইয়া খারাপ হয়েছে, আমার বাপ তো নাই, বাপ তো বিয়ে করে গেছে গা, আমার ছোট মা নিয়ে গেছে গা। আচ্ছা, তখন মানে আপনার মা হচ্ছে সংসার চালাতে আপনাদের 2 ভাই বোনকে নিয়ে? হ্যাঁ, আমার ভাই মাদ্রাসায় পড়ে। আচ্ছা, এরপর কি হইলো বলেন? তারপর বিয়েটা হয় আমার গ্রামের বাসায় যায়, অনেক ধুমধাম। বিয়েটা কত সালে হইছে আপনার কি মনে আছে? 2014 সালে, মার্চ মাসের 9 তারিখে। 2014 সালের মার্চ মাস, এই মার্চ মাসের হচ্ছে 9 তারিখ, রাইট? আরেকটু আমি এখানে সাবিনাকে থামাই। তারপর আমার মানে আমার গ্রামে যায় অনেক, আমি একটা মেয়ে ছিলাম, অনেক ধুমধাম করে বিয়েটা দেয় আমার স্বামীর কাছে। মানে আপনার বাবা কি সেই বিয়েতে ছিলেন নাকি আপনার মাই বিয়েটা দেন? আমার মাই, আমার বাবা তো যে বিয়ে করে গেছে। তাহলে আপনি এই ছেলেটাকে বিয়ে করলেন কেন? যে আপনাকে ইমোশনাল ব্ল্যাকমেল করতে? ওকে, আমি ভাবছি যে আমার জন্য একটা ছেলে মারা যাবে, এটা ভাই আমি ছেলেটার প্রস্তাবে রাজি হই। হওয়ার পর বিয়ে হয়ে ওদের বাসায়। কিন্তু ভালো তো বাসতেন না? না, তখন আমার ভালোবাসাটা আসে না, বুঝি নাই ততটা। আমার ভালোবাসাটা আসছে বিয়ের পর থেকে। তারপর আমার স্বামী আমার শ্বশুর বাড়িতে গেলাম, যাওয়ার পর দিনই খাওয়া দাওয়া করার পর নিয়ম কানুন করার পর আমার শরীরে যা গয়নাঘাটি আসছিল, আমার এই গয়নাঘাটি এখন আমার শরীরে উঠে নাই, ওই দিন জানিছে। আচ্ছা, কে নিয়ে যায় গয়না? শাশুড়ি। কেন? আমার বিয়ে শাড়িটা পর্যন্ত এখনো দেয় না। আচ্ছা, মানে এইগুলো তিনি কেন নিয়ে যায় জানি না। আচ্ছা, তো শ্বশুর বাড়ির একদম প্রথম দিন থেকে শুরু করি সাবিনা গল্পগুলো। আমি জানি আপনি কিছুটা হলেও নার্ভাস, বাট এই নার্ভাসটা বেশিক্ষণ থাকা যাবে না এখানে। হ্যাঁ, অসংখ্য মানুষ আপনাকে ফেসবুকে শুনতেছে, দেখতেছে, রেডিওতে শুনতেছে, এটা আসলে নার্ভাস হওয়ার কিছু নাই। আপনার জীবনে অনেকগুলো ঘটনা ঘটে গেছে, আপনি আমাকে ফোনে বারবার রিকোয়েস্ট করতেছিলেন আপনাকে যেন আমরা নিয়ে আসি। এই সুযোগটা কিন্তু সাবিনা দ্বিতীয়বার লাইফে কখনো আসবে না আর।
হ্যাঁ, তো সেই জন্য আপনাকে যেটা বলবো যে আজকে কথাগুলো বলেন একটু সুন্দর করে সাজায়। বিয়ে হলো, বিয়ের পরে কি হলো সাবিনা বলেন। বিয়ের পর বিয়ের দিন যে আমার স্বামীর ঘরে ঢোকার আগে আমার শরীর থেকে সব গয়না শাড়ি সবকিছু খুলে নিয়ে আমার একটা পুরাতন শাড়ি দিল। আচ্ছা, মানে আমার স্বামীর কাছে যাওয়ার আগে পরে যার কারণে সাজলাম, তার কপালে একটা টিপ ছিল, টিপটা আমি খুলে ফেলাইছি। ওদের কিন্তু বিল্ডিং ঘর, বুঝছেন, পরে বিল্ডিং ঘর থাকার পরে আমাদের টিনের ঘরে থাকতে দিল ভাঙা ভাঙা আচ্ছা, আপনার স্বামী ওটা মেনে নিল? হ্যাঁ, আমার স্বামী ওর মায়ের কথা উঠার বসে। ওকে, তো আপনার স্বামী যখন মানে আপনার হাজবেন্ড আপনাকে বিয়ে করলো, তো ওইটাকে আপনার তার পরিবার থেকে মেনে নিচ্ছিল না বা মেনে নেয় নাই তখন? তখন আমার স্বামীও আমার আমার শ্বশুর সাথে ব্ল্যাকমেল করছিল যে বিয়ে যদি না দেও তাহলে আমি বাসা থেকে চলে যাবো। ওকে, তাহলে তো তিনি দুইটা পক্ষকেই আলটিমেটলি ব্ল্যাকমেল করে। আচ্ছা আচ্ছা, ওকে, আচ্ছা, তারপর কি হলো? আমার স্বামী হইছে ওই বাড়ি কামাই যায়, একমাত্র রোজগার করে, আর কেউ করে না। ওকে, এই জন্য পরিবার চাচ্ছিল না যে এত দ্রুত ছেলেটা বিয়ে করুক। আমার তখন 3টা ননদ ঘরে অলরেডি আছে, তখন কেমনে একটা ছেলের কামাই। আচ্ছা, এরপর কি হলো সাবিনা? আমরা বিয়েটা হয়ে গেল, এরপর কি কি হতে থাকলো আমরা একটু শুনি। পরে বিয়েটা হওয়ার পর আমি আমার শ্বশুর সাথে ঢাকা আসা বললাম। ঢাকা আসার পর আমি ওদের কাছে থাকলাম। জীবনে যা না কাজ করছি আমার ওদের কাছে করা লাগছে জানেন। প্রত্যেক দিন এতগুলো মরিচ বার করে দিছিল, হলুদ, যা যা মশলা আর কি, ভাত পাটাতে বাড়তে হইতো, কাপড় বার করে মা আমার শাশুড়ি করে বাজার করে, শ্বশুর কামার কারণে দেয়, দুজন কামার কারণে দেয়, হ্যাঁ বাজার করে। আর আমার কাছে সবসময় বলছে যে কিপটাকে করে চলবা, নইলে এই জীবনে বড় হওয়া যাইতো না। আচ্ছা, অনেক মানে উনি তো কিপটা ছিল, মানে আমার কিপটা বানাইতো আর অনেক কাজ করাইতো। প্রতিদিন যাওয়ার আগে কাজ দেখাই দিয়ে গেতো, মশলা বাটবা, পরে করবা, কাপড় ধোবা, অনেকগুলো কাপড় বার করে দিয়ে যেত। এগুলো আপনাকে কি আপনার হাজবেন্ড বলতো? না, আমার শাশুড়ি। আচ্ছা, আমার হাজবেন্ড তখন বলে নাই, খালি আমার হাজবেন্ড বলছে যে কাপড়টা আয়রন করে রেখো। পরে কি বলতো, নতুন বিয়ে হয়েছে, করাই লাগছে। আমি একটা মাস থাকি, 1 মাসের ভিতরে আমার 7 দিনের দিন আমার হয়ে যায়, টাইফয়েড জ্বর হয়ে যায়। আচ্ছা, টাইফয়েড যে জ্বর হয়েছিল, 1 টাকার ওষুধ আমার কিনাই না জানি। জ্বরে ভুগতাছি, আমার শরীরে কাঁপতাছি। পর আমার স্বামী আমার ফিজিক্যাল টর্চার, অনেক টর্চার করছে, ফিজিক্যাল রিলেশন আর কি, অনেক ফিজিক্যাল ভাবে টর্চার করছে। ওই অবস্থায় 1 টাকার ওষুধ কিনা দেয়নি, কিন্তু ক্ষমতা কিন্তু ছিল। আচ্ছা, আপনাকে ওষুধটা কেন কিনে দেয়নি? উনি তো আপনাকে পছন্দ করেই ভালোবাসে নাই, জিদের বসে বিয়ে করছে। আচ্ছা, কেন এই জায়গায় একটু আসি, মানে আপনি এইটা কবে জানতে পারছেন? এখন জানতেছি, এখন বলে। তাহলে আমরা আর একটু শুরু থেকে শুনি, হ্যাঁ সাবিনা, নাহলে অনেকেই অনেক কিছু আজকে বুঝবে না। আপনাকে কথা কিন্তু আজকে বলতে হবে সাবিনা, কথা পেটের ভিতরে চেপে না, কথা আপনাকে আজকে বলতে হবে। আমি আজকে বলবো কম, আপনি বলবেন আজকে বেশি। আপনি যেহেতু এখানে নিজ ইচ্ছায় রেজিস্ট্রেশন করে আসছেন, আপনাকে বলতে হবে। তো শ্বশুর বাড়িতে আসলে দিনগুলা কেমন যাচ্ছিল? অনেক খারাপ যাচ্ছিল, বললাম না আমি যা কোনোদিন করি নাই। আমার যে 3টা ননদ ঘরে ছিল, ভাত খাই সুতি পানি দেখালাবো এই পারে নাই, যেনারা মানে পাইছিল, চাকর পাইছিল, সব কাজ আমার একাধিক করাইতো। অথচ আমার বাবার কাছে আমি খায় পানি দিয়ে তুলিনি, অনেক কাজ করাইতো। কাজ করে আমার 7 দিনের মাথায় আমার টাইফয়েড জ্বরের পরে কি হইলো? টাইফয়েড জ্বর হওয়ার পরে আমি আমার মার এখন ভয়ে খবর দেয়নি যে যদি নিয়ে দেয়। আমি আমার স্বামী অলরেডি তখন অনেক ভালোবাসতাম। বাসার পর মানে আমার স্বামী যেই ছেলেটাকে আমি একটু বলি সাবিনা, যেই ছেলেটাকে আপনি হচ্ছে খুব ভালো, মানে একটা সময় খুব বিরক্ত লাগতো যার উপরে, হ্যাঁ সেই ছেলেটাকে মানে আপনাকে এত কষ্ট করাইলো, খাটাইলো, তাও আপনার তাকে ভালো লাগলো? মানে রাত্রে সারাদিন কাজ করবো, রাত্রে ভালো ভালো কথা বলতো, এই জন্য ভালোবাসা অলরেডি হয়ে যায়। আচ্ছা, তারপর কাজ করার পর আমার 1 মাস পর আমার টেস্ট পরীক্ষা এসে পড়ে। আমি টেস্টের জন্য আমি মানে গ্রামে চলে যাই, আমার বইটা নিয়ে সবকিছু নিয়ে চলে যাওয়ার পর আমার এই টেস্ট চলে গেলাম। এর মধ্যে আমার স্বামীও কোনোদিন ফোন দেখো না, তুমি কি করতেছো, কি খাইতেছো, শ্বশুর শাশুড়ি না কেউ না। আমি টেস্ট দিলাম, আমি ফাইনাল দিয়ে বললাম, দেওয়ার পর আমি মানে ফাইনাল দিয়ে ঢাকায় চলে আসি, আমার মায়ের কাছে চলে আসি। আমার শ্বশুরকে ফোন দেয়, আব্বা আমার নিয়ে যান, ইচ্ছা করে কোনোদিন নিয়ে আসে না, খালি ফোন দিয়ে আনতে হইতো। মানে আমার তো হেরা মন থেকে গ্রহণ করতে পারে নাই। আচ্ছা, কোথায় নিয়ে যাওয়ার জন্য বললেন? ছেলে ব্ল্যাকমেল করছে, বিয়ে করেছে। আচ্ছা, আপনি তখন বাবা বাড়িতে চলে আসতেছেন? আমি আমার বাবা বিয়ের কতদিন পরে আসলেন? হ্যাঁ, বিয়ের কতদিন পরে গেলেন বাবা বাড়ি? 1 মাস। 1 মাস পরে ঘুরতে গেলেন নাকি? হ্যাঁ, মানে ঘুরতে যায় না, আমার মা তো একা থাকে, আমার বাবা নাই। আমি মায়ের বাসায় গেছি, যাওয়ার পর আমার শ্বশুরদের করলাম না, ওই যে আমি পরীক্ষা কি করেছিলাম জান, ওই যে আপনার টাইফয়েড হলো, তারপরে হচ্ছে আমার মা আমাকে নিয়ে যায়। আচ্ছা, মা নিয়ে গেল, তারপর মা নিয়ে যায় ওখানে আমার চিকিৎসা করে। চিকিৎসা করার পর আমার এর মধ্যে আমার রেজাল্ট এসে পড়ে।
আমার পরীক্ষার রেজাল্ট আসে 9 পরীক্ষা মোটামুটি ভালো হয়েছিল। মানে শ্বশুর বাড়িতে যেও কি লেখাপড়া করছিলেন? না, হ্যাঁ করছিলাম তো। আমার স্বামী মূর্খ ছিল। হ্যাঁ, আমি তো কম্পোজিশন বলছি, আমি তো জানি না তুমি মূর্খ, আমার সাথে মিথ্যা কথা বলছিলাম। বিয়ের আগে শুনছি ওর পান সিগারেট কিচ্ছু খায় না, আর বিয়ের পরে দেখি 12টা ছাড়া বাড়িতে আসেন। আচ্ছা, এই যে সাংসারিক জীবন, এই সাংসারিক জীবনটা হচ্ছে আপনাকে দিয়ে হচ্ছে, যদিও আপনি ওই পরিবারের একমাত্র ছেলের বউ ছিলেন, তাই না? তো আপনার আসলে দায়িত্ব নিয়ে কাজগুলো করতে হচ্ছিল। তো আপনি কত বছর বয়সে বিয়ে করেন একটু বলেন তো আবার? 15 বছর। তো আপনার এই যে 15 বছর বয়স, আপনার তখন বিয়ের বয়স না, আপনার মা যে কাজটা করছে তো অন্যায় করছে আপনার সাথে। মানে 15 বছর বয়সে আপনাকে কেন বিয়ে দেয় তিনি? তখন আমি একটু অন্যায় করে ফেলছিলাম। মানে কি অন্যায় করে ফেলছিলেন? চুল কাটছিলাম। আচ্ছা, এই জন্য চুল কাটার জন্য হচ্ছে আপনার মা আপনাকে বিয়ে দিয়ে দিল? মানে আমাদের গ্রামের বাড়িতে ওরকম মেয়েরা এরকম করে। রাইট, আপনি তখন গ্রামে থাকতেন, রাইট? হ্যাঁ। আচ্ছা, তারপরে আপনার স্বামীর সঙ্গে আপনার সংসার কেমন চলছিল তখন? তখন এই করলার পর আমি গ্রামে চলে গেলাম। আমার স্বামী মন থেকে কোনোদিনও ভালোবাসে নাই। গ্রামে কেন চলে গেলেন? মানে আপনার স্বামীর সঙ্গে কোনো সমস্যা হচ্ছিল সেই জন্য? না, গ্রামে চলে গেলেন, গাজীপুর চলে গেছিলাম। আচ্ছা, তারপর? আমার মার কাছে। পরে আমি আবার করলাম, পরে আমি গ্রামে জ্বর নিয়ে গেলাম। যাওয়ার পর আমি আমার অনেক দিন হয়ে গেছে, আমার নিতে আসে না, 2-3 মাসে ঈদ আয় পড়ছে। আমার বিয়ের 1 বছর মধ্যে কোনো কাপড় চোপড় দেয় নাই। 1 বছর মধ্যে আমার আগের স্কুল ড্রেস, আগের কাপড় চোপড়, মার আলমারি থেকে কাপড় চোপড় বার করে কিনতাম। কোনো কাপড় চোপড় দেয় নাই আমার। খাওয়া দেয়, ঠিকভাবে খাওয়া দিত না, অনেক টিপটা ছিল। আমার শ্বশুর শাশুড়ি বেশি টিপটা ছিল। খালি একটু যখন মাংস রানতো তখন মানে ছেলেরা ভালো দিয়ে লাস্টে এসে যা থাকতো। আমার মানে যা জীবনে কষ্ট না করে আমার শ্বশুর আমি কষ্ট করছি। কি কি কষ্ট করছেন একটু বলেন তো আমাদেরকে। আপনাকে সাবিনা, আমি আবারও বলি, আপনাকে কিন্তু আজকে কথা বলতে হবে। আপনি অনেক কথাই চেপে যাচ্ছেন। আমাদেরকে অফে আর আপনি অনেকগুলা কথা বলছেন, অনেক কিছু ঘটছে আপনার সাথে। তো সেই কথাগুলো কিন্তু সাবিনা আজকে বলতে হবে। হ্যাঁ, আপনি এখানে নার্ভাস হওয়ার কিন্তু কিছু নাই। আপনাকে আবারও বলতেছি, আপনাকে কথাগুলো বলতে হবে। বলেন আজকে আপনি। কষ্ট করায় তো যখন মরিচ বাটায় আমার হাত কোনোদিন থেকে করি নাই, মরিচ কাটলে বলতো ওইখানে আমি মরিচ বাইটা পরে আমার হাত জ্বালা করতাম, দুপুরবেলা ঘুমাইতাম। আমার বাপের বাড়ি থাকতাম, আমি দুপুরে ঘুমাইতাম। ওদের বাড়ি দুপুরে ঘুমানোর কোনো নাই, অবস্থা নাই। দুপুরে আমার হাত জ্বালা করতেছে, গোসলটা করে আমি হাত মগজে ঢুকাই দিয়ে শুয়ে আছি। এর মধ্যে আমার খালা শাশুড়ি যায়, আমার শাশুড়ি আমার দেখা তরকারি করতেছে আর কি। আমার খালা শাশুড়ি যায়, মানে আমার বকা দিতেছে, কেমন বেড়াবো আনলা, ছেলের বউ আনলা, এই শুয়ে খায়, এত নবাবের মাইয়া এসে এগুলো বলছে। আচ্ছা, পরে এগুলো শুই না, আর আমি শুয়ে থাকতে পারি না, আমি হাতে জ্বালানি আবার আবার কাজ করতে হয়েছে। এরকম ভাবে আর প্রত্যেকদিন 1 বালতি কাপড় দিত। আমার মননের, আমার স্বামীর, আমার শ্বশুরের, সবার। আচ্ছা, আরো ছিল চাপ কল, অনেক শক্ত কল ছিল। আমাদের বাসায় তো আছে ট্যাপ কল ছিল, আর ওদের বাসায় চাপ কল, পারিনি, অনেক কষ্ট করছি 1 মাস। এরপর কি হলো সাবিনা বলেন? কোনে আসলাম ভুলে গেছি। আচ্ছা, আপনি ছিলেন, আপনাকে অনেকগুলো কাজ করা ছিল। আসবো, আমরা সাবিনাকে নিয়ে আসবো। কিছুটা তিনি নার্ভাস, এবং এই নার্ভাসনেসটা আসলে হয়তো বা আমরা দূর করতে পারবো কিনা জানি না, বাট সাবিনার সবগুলো কথা আজকে আমরা শুনবো। বাট তার আগে বলছি, আগামী পর্বে যদি আপনি এখানটায় সাবিনার মতন করে আসতে চান, এবং যাকে আমি আবারও রিপিট করছি, যে এই মানুষটাকে আপনি আজকে লাভ স্টোরিতে দেখছেন, এই মানুষটা শারীরিকভাবে আমার আপনার মতো না। এই মানুষটা আসলে শারীরিকভাবে কিছুটা ডিসেবল। এই মানুষটা চোখে দেখতে পায় না। তার সবচেয়ে বড় যে প্রবলেম বা সবচেয়ে বড় যে আসলে ইমোশনাল জায়গা, এই মানুষটা চোখে দেখতে পায় না। তো এর পরেও দেখছিলাম যে কিছু মানুষ এখানেও আসলে নেগেটিভ কমেন্ট, যে কেন তিনি সাজায় কথা বলতেছেন না, আপনি আসেন না ভাই, যিনি লিখতেছেন আপনি আসেন না ভাই। আর আপনার যদি মনে হয় যে এটা আপনার জন্য বেস্ট প্লেস না, প্লিজ আপনি সুইচ করেন, সমস্যা তো নাই। বাট এই মানুষটাকে তার মতন করে বলতে দেন আপনি। যাই হোক, আপনার ভালো লাগুক কিংবা না আমার না ভালো লাগুক, কিছু মানুষ যারা এই লাভ স্টোরিটা ভীষণভাবে পছন্দ করেন বা ধারণ করেন, যে মানুষগুলো যারা শুনতে চায় সাবিনার শেষ কথাটা পর্যন্ত, তাদের জন্য হলেও লাভ স্টোরি চলবে রাত 1টা পর্যন্ত। আবারও বলছি, আগামী পর্বে যদি আপনি আসতে চান, তার জন্য RLX নাম, লোকেশন এবং প্রফেশন লিখে পাঠিয়ে দিবেন 26969 নম্বরে। ছোট্ট একটা বিরতি নিচ্ছি, বিরতির ওপারে আবারও আমরা সাবিনাকে নিয়ে ফিরছি। সাবিনার জীবনে ভালোবাসার প্রভাব এবং তার শ্বশুর বাড়িতে আর কি কি ঘটলো সেই কথাবার্তাগুলো নিয়ে। সঙ্গে থাকুন।
শুনবো যেখানে আপনাকে আমরা থামাইছিলাম, যে আপনাকে আপনার হাজবেন্ড অনেক বাসার কাজগুলো করাতো আপনার শাশুড়ি, এবং আপনি বিয়ের পরে আপনি জানতে পারছেন যে জেদের কারণে তিনি বিয়েটা করছেন। এবং আর তারপরে জানতেও পারি যে আমার স্বামীর আগে রিলেশন ছিল। আচ্ছা, রিলেশন ছিল, এটা কি বিয়ের, আচ্ছা বিয়ের আগে কি এটা আপনি জানতেন না? না, আমি বিয়ের পর যে আমার ননদের বিয়ের কতদিন পরে আপনি জানছেন? 1 সপ্তাহ। বিয়ের 1 সপ্তাহ পরে আপনি জানছেন যে তার একটা রিলেশন ছিল? গল্প করতে করতে লাভলি কথাটা বলে ফেলছে। পরে যে ছবি তুলছে, চিঠি দিচ্ছে, এগুলো আমি পড়ছি। পরে আবার আমার রাগের মাথা আমি ছাদে যাই, ছাদে যাওয়ার পর সুইসাইড করার চেষ্টা করছিলাম। ও মাই গড, এই পাগলামিটা আপনি কেন করতে গেছিলেন? তখন মাথা খারাপ হয়ে গেছিল। তখন তো আপনি চোখেও দেখতে পারতেন, তখন আপনি আলহামদুলিল্লাহ ভালো ছিলেন। তখন আমি যে মানুষটা এত ভালোবাসলাম, সেই মানুষটা ভালোবাসা সুইসাইড করতে গেলেন, তারপরে কি করলেন? আমি ছাদে 7টার উপরে চলে গেলাম, প্রায় 5 জুলাই বৈশা চিন্তা করলাম যে সুইসাইড করে কি হইব, বুঝাবো একা একা বুঝতে পারলাম যে লাভ নাই তো, একদমই একদমই। তারপর যখন আমি চেষ্টা করলাম, পরে আবার মনে মনে নিজে আল্লাহ বাঁচাই দিছে। পরে আমি ছাদ থেকে নাই না আমার চাচির পাশে চলে গেলাম, যা আলনার তলে যা শুয়ে আছি রাগে। আচ্ছা, তখন কি আপনার শ্বশুর বাড়িতে আপনি ছিলেন না? না, আমি বাড়ি থেকে চিঠি লিখে গেছিলাম যে আমি গেলাম সুইসাইড করতে গেলাম। এদিকে আমার স্বামী দোকানে ফোন দিছে, আমার মাকে ফোন দিছে, ফোন দিয়ে তো করা মানে জানা হয়ে গেছে। পরে আমি আমার সন্ধ্যা পর্যন্ত আমার চাচির বাসায় ছিলাম, থাকার পর মানে আমি আমার খিদা লাগছিল। এর মধ্যে কারোর সঙ্গে আপনি যোগাযোগ করেন? আমি আমার চাচির বাসায় খুঁজতেছে, আমি আল্লাহ তাআলা লুকাই আছি, পরে কিন্তু ঘরে দেখতে পারতেছিল না। ঘরে দেখা নাই, কোনখানে নেই, কয়ে গেল সুইসাইড করতে গেছে। আমার ননদ আবার মানে চিঠিটা পড়ছিল, চিঠিটা ওর ভাই। চিঠিতে আপনি কি লিখছিলেন? বলছিলাম যে যারে তোমার এত ভালোবাসছিলাম, তো আমি তোমার বাচ্চা মা হইতে চাইছিলাম, এখন তো সেটা তো হলো না, তুমি তো অন্য মেয়েরে ভালোবাসো। আমার যে মেয়েটা ভালোবাসলো আগে, ওই মেয়েটা যখন তখন অলরেডি একটা বাচ্চা হয়ে গেছে। বাচ্চাটা আসার পর পরে আমার স্বামী কুলে নেয়, আমার শাশুড়ি কুলে নেয়। হয়তো মেয়েটা দেখে স্যাপ ফেলায়, আমার স্বামী স্যাপ ফেলায়, কিন্তু বাবাটা আদর করে, তখন ওইটা দেখে আমার একটু খারাপ লাগতো। মানে আমি তো তখন তো জানি যে এই মেয়েটার সাথে রিলেশন ছিল আগে। ওই মেয়েটাও আমার স্বামী দেখা দেয় বাপ, যদিও রিলেশনটা আগে ছিল, তাই না? আপনার সাথে বিয়ের পরে তো ছিল না। ওই মেয়েটা যে বাচ্চার নাম রাখে তা আমার স্বামীর নামের সাথে মিলায় রাখে। আচ্ছা, এর মানে কি, মানে আপনার হাজবেন্ডের সাথে আপনার সঙ্গে বিয়ের পর কি তাদের সম্পর্ক চলছিল? না না, আগে ছিল। স্বামীকে আমি রাত্রে ধরছি, তুমি বাবার কুলে নিছো, তুমি ওই মায়ের মেয়ে চায় আসিলাকে। পরে বলে কি যে যা হওয়ার তা হয়ে গেছে, বিয়ের আগে হয়েছে, এখন তো আমি তোমার, মানে আমার খালি পাম খাওয়াইছে। আচ্ছা, এরপর কি হলো সাবিনা? পরে করলাম, পরে আমার মানে আমি সাবিনা মাইক্রোফোনের সামনে আসতে হবে, একটু নিচে নামবেন আপনি, আর একটু নিচে। ওকে, এখানে জাস্ট এখানেই থাকবেন আপনি। ওকে, তারপর কি হলো? পরে আমার স্বামী যখন মানে আমার তখন আবার মানে আমার মানে ওই আগের শেষ রিলেশন শেষ, আমার স্বামী কিন্তু নেশা করতো। আচ্ছা, এটা বিয়ের কতদিন পরে জানছেন আপনি? বিয়ের পর থেকে জানতাম একটু একটু, বিয়ের আগে একদম জানতেন না? বিয়ের আগে তো পান সিগারেট কিচ্ছু খায় না। আচ্ছা, অথচ এখন মানে বিয়ের পর শুনলাম নেশাও করে। পরে আমার স্বামী অনেক রাত্রে আসে, মুখ বন্ধ করে জিজ্ঞাসা করে, পরে বলে কি যে আমি সিগারেটই শুনি, অথচ মুখ বন্ধ করে কিন্তু বুঝতে পারি, কিন্তু নতুন বিয়ে হয়েছে হয়তো আন্তরিকতা খাতিরে বলতে পারিনি। আমার স্বামী মানে আমার সাথে শিকার জানা যে ও নেশা করে। এই জিনিসগুলাই যে আপনার মনে হয়েছে যে আপনার স্বামী নেশা করে, আপনার শাশুড়ির সঙ্গে আপনি কখনো বলছিলেন? যে সবাই জানে, সবাই জানতো তার? হ্যাঁ। আচ্ছা, তারপর কি হইলো বলেন? মানে আমার স্বামী তারপর কিছুদিন পর আমি যখন আমার বাসায় চলে যাই, নায়ের বলে না, আমার মা আমার নিয়ে গেছে, নায়ের নিয়ে গেছে। আমার শাশুড়ি ফোন দিয়ে বলতেছে আমাদের কিন্তু বাড়ি বিড়া ছাড়া কিছু নাই, বাড়ি বিড়া জমি টুকু আর ছেলেকে রেখে দিতে, আর ঘরের ফার্নিচার আর 5 লাখ টাকা আনতে। বলতেছে কি মানে আমার ছেলেটা অনেক সুন্দর, তো বলতেছে কি যে আমার ছেলের আমি অন্যখানে বিয়ে করাইলে আমি অনেক কিছু পাইতাম, এগুলো পাইতাম, তুমি এগুলো আনো নাইলে। এটা আপনার শাশুড়ি আপনাকে ফোন দিয়ে বললো, আমি ওকে নিয়ে যেতে বলছি, আমার নিয়ে যান। পরে বলতেছে যে তুমি এগুলো ভাও করে তাহলে নিয়ে যাম, নইলে নিয়ে যেতাম না, আমি অন্য ছেলের আমি অন্য বিয়ে। আচ্ছা, মানে আপনার কাছে যৌতুকের দাবি আপনার কাছে, তো আপনি তখন প্রশ্ন করেন নাই যে বিয়ের আগে বলছে আমি একটা সুতা নিতাম না, আমার এখানে নিব? আচ্ছা, ওকে। বিয়ের আগে তো জানে যে আমার বাপ বিয়ে করছে, আমার আত্মীয় ওরা। পরে বলছে এগুলো বলে, বিয়ের পরে নাই আমার ব্ল্যাকমেল করতেছে এগুলো। পরে আমার মার কাছে, মা যখন অফিস থেকে আসে রাত 9টা বাজে আসে, 11টা আসে, তখন আমি আমার তো সংসারটা করতে হবো, অলরেডি আমার স্বামীর আমি লাভ করতেছি। আমার মাকে অনেক কইছি, মানে অনেক কিছু কয়া যে তুমি তোমার মায়ের সংসার করবা দেবো না, মারে অনেক কান্দাইছি।
কাঁদের পর মা দাঁড় করে যাই হোক জিনিসপাতি ভাগ করলো 1-1.5 লাখ টাকা। আর আমার শাশুদের খবর দিলাম। আপনার মা তখন কি করতো? চাকরি করে, সোয়েটারে জব করতো। সোয়েটারে জব করে 1.5 লাখ টাকা জমাইছে মেয়ের শ্বশুর বাড়িতে যৌতুক পাঠাবে। না আসবাবপত্র দিল আর কি, ঘরে ফার্নিচার। আচ্ছা, ঘরে ফার্নিচার দেওয়ার পর আমার শাশুদের খবর দিলাম। পর আমার শ্বশুর শাশুড়ি এসে নিয়ে গেল। নিয়ে যাওয়ার পর আমি ওদের বাসায় গেলাম। এর মধ্যে আবার আমার স্বামী, আমি 2-3 মাস ছিলাম না, আমার খালাতো যে ননদ ছিল, একটু বললাম যে আমার একটা খালাই করছিল, ঘরে বকা দিতেছিল কাজ করে না কেন, ওই খালাতো ননদের সাথে ওরাই ফের হয়ে গেছে। আপনি কয়দিন বাসায় ছিলেন না? 3 মাস। আচ্ছা, 3 মাস বাসায় ছিলেন। এর মধ্যে আপনার ননদ খালাতো ননদের সঙ্গে আপনার অ্যাফেয়ার হয়ে গেল, পরকীয়া যেটাকে বলে। হ্যাঁ, আমার ননদ আমার স্বামীকে আগে পছন্দ করতে, মানে ওই বিয়ে করতে চাইছিল আমার ওই প্রিয়া, ওই ননদের নাম ছিল প্রিয়া। আমি তার ভাবি হয়ে আমার কোনোদিন সম্মান করতো না, ও আমার ননদ ডাকতো না। বা আমার স্বামী যখন ঘরে আইতো ওর ভাব নমন অন্যরকম হয়ে যেত, মাথায় ঘুমটা দিয়ে আসতো, শ্বাস করে যেত, একটু মানে পাড়াপা টাইপ যাওয়াকে বলে ওরকম করতো। আমার দেখে অনেক খারাপ লাগতো, তবু কিছু বলতাম না যে ভাই বোন কি বলবো, আমি তো জানতাম না যে এরকম। আমি মানে আমার বাবার বাসা থেকে আসে এগুলো দেখতাছি, কিছু বলি না, মানে এরকম করলো। পরে আমার তখন আমার একটা রুমমেট থাকে না, আপনি এটা কিভাবে জানলেন যে আপনার অ্যাফেয়ারটা হলো? এটা কিভাবে বুঝতে পারছেন? আমার ননদ বলছে, আমার নিজের ননদ বলছে। আপনার ননদ বলে দিল যে তার ভাইয়ের আরেকটা জায়গায় সম্পর্ক হয়ে গেছে। প্রিয়া পছন্দ করা ভাইয়ের কথা স্বীকার জানি, বলতেছে কি প্রিয়া তো বিয়ে করবা চায়, আমার ভাইয়ের বিয়ে করবা চায়, আপনি জামাইয়ের বিয়ে করবা চাইতেছে। মানে আমি তো তখন একটু কষ্ট পেলাম যে প্রিয়া ভাব নমুনা দেখে আমি চোখের সামনে দেখতেছি। যখন আমি কোনো সময় আমার ঘরে আসবো না, যখন আমার স্বামী কাজে থেকে ফিরে আসে, শুক্রবার বাসায় থাকে, তখন আমি মানে বাইরে রান্না করতেছি, ঘরে আসে দিকে এরকম করতেছে, কিন্তু ঘর থেকে তাড়াইতে দেওয়া যায় না। পরে ই করলাম, পরে আমার ননদ তো বলে দিল। পরে আমার স্বামীর আমি বললাম যে কি তুমি প্রিয়ার সাথে কি অবস্থা, এরকম করো কে? পরে আমার মানে কিরা কাটতেছে সোজা কথা, যে দেখো আমি প্রিয়ার ছোট বোন হিসেবে দেখি, প্রিয়ার বিয়ে করতে আগে বিয়ে করতে পারতাম। পরে পরে ই করলো। পরে কি হলো? হ্যাঁ, আমার স্বামী মানে আমার রুমমেট আছে না, মামি ডাকতাম, মামি আমার পরামর্শ দিল যে তুমি একটা সাবিনা, তুমি একটা বাচ্চা নাও, তোমার প্রতি মহব্বত না হলে তো বাচ্চাটার প্রতি মহব্বত তোমারই থাকবো। আমি আমার স্বামীর সাথে সংসার করবো। এই বুদ্ধিটা আপনাকে কে? আমার রুমমেট মামি দিল, মানে আপন মামি না, রুমমেট মামি আর কি। আমার দিল, আমি যাই হোক বাচ্চাটা নিলাম। বাচ্চাটা আমার কনসেপ্ট 5 মাস হয়ে গেল। বিয়ের কতদিনের মাথায় কনসেপ্ট করলেন আপনি? এটা বলতে পারবো না, হিসাব নাই। আচ্ছা, মনে নেই আপনার? না। ওকে। পরে আমার কনসেপ্টটা হলাম, হওয়ার পর আমি তো খুশি, আমি চেক আপ করলাম, টেস্ট করলাম, তাহলে আমি খুশি হয়ে গেছি, বাচ্চা পেটে হয়ে গেছে। এখন তখন আমার ননদ আছে ঘরে 2টা ছেলে, বিয়ে উপযুক্ত ছিল। পরে আমার শ্বশুর নিয়ত ছিল যে মানে ননদের বিয়ে দিয়ে পরে আমার বাচ্চাটা চলে, কারণ কামাই যদি রোজগার করে একজন। পরে এই করলো, আমার শাশুড়িদের বললাম যে আমি আমার বাচ্চা পেটে। পরে আমার সামনে সামনে দেখা যায় যে খুশি, খুব খুশি, কিন্তু আড়ালে কিন্তু ওরা অনেক পাইছে আর কি, কষ্ট পাইছে যে আমার মাইয়া দুটান বিয়ে দিব কেনা। যা চিন্তা তাড়াতাড়ি, যদি আমার বাচ্চার কথা শুনে আমার স্বামী তার ওপর টাকা দিত না। পরে আমার স্বামীরা বললাম, ও খুশি হইলো। পরে আমার শ্বশুর শাশুড়ি বুদ্ধি করলো যে ওকে আলাদা করে দিই, মানে রাগে, আমার শ্বশুর রাগে আমার মানে শাশুড়ি বকা দিচ্ছে, প্রত্যেক রুমের সাথে রুম শোনা যায় না, রুমে বক্তাছে খালি, আমার শাশুড়ি বকা দিতেছে যে ওকে তোর পুলার আলাদা করে দে, তোর পুলারে যুদ্ধে করে দেয়, আমাদের গ্রামের সে বলে, ওগুলো বললো যে যুদ্ধে করে দেবে, আলাদা করে দেবে। আমার স্বামী আমার শাশুড়ি অনেক, আমার স্বামী আমার মায়ের খুব ভক্তি ছিল। আমার স্বামী একদম মানে সকালে বক্তাছে না, আমার স্বামী খাটের মধ্যে বসে আছে, আমার শ্বশুর জুড়ে যায় শোনাছে না, বক্তাছে। বকার দেওয়ার পর আমার স্বামী করলো মানে আমার শ্বশুর ঝগড়া লাগলো কেলকে। পরে আমার শ্বশুর কইতেছে কি তোর বউরে তুই পাড়া দে। আমার স্বামী বলে কি যে আমার বউরে আমার ভাত দেবো 14 গোষ্ঠী পালা সামর্থ্য করছে, আমার বউরে আমার ভাত দেওয়ার সামর্থ্য আছে, আমি আজকে আলাদা। এরা আমি তো কোনো কাজ জানি না, ঠিক মতো রান্না করতে পারি না, ডিমটা মতো বাঁচতে পারি না। তখন তো আপনি মানে কনসেপ্ট করে ফেলছিলেন? হ্যাঁ, তখন ডিমটা মতো বাঁচতে পারি না, আমি আলাদা কোন সাহস হবো। আমি বলতেছি আমি ওই দিন আমার প্রথম তুই ডাকছে। আমার স্বামী আমার 100 টাকা হাতে দিয়ে, তখন আমি জিনিস তাই না করছি না, হারিলা দিলাম সবকিছু আছে। আমার 100 টাকা হাতে দিয়ে কইতাছে কি যে মানে তুই বা ঢাকা বললো যে আজকে আলাদা রান্না করবি। শুনে আমি কি করলাম, ও দোকানে চলে গেল, পুলিশ থানায় এসে বললো।
আমি টাকাটা নিয়ে আমি টেবিলে তুলে রেখে দিলাম, কি হলো আলাদা আমি তো পারি না, রান্না করতে পারি না, কাজ করতে পারি না। পরে আমার শাশুড়ি বাজার করতে যাইবো, পরে আমার কাছে টাকা চাইতেছে, ওকে পুরা টাকা দিয়ে দিলাম। পর চাল মানে বাজার সদা এনে দিল। পরে আমি আমার স্বামীর একাই রান্না দিচ্ছি, ছোটটা হাড়িতে ওর একাই রান্না করে দিছে, আমি আমার শ্বশুর সাথে ভাত খাই আর কি। পরে আমার স্বামী আমার শ্বশুর শাশুড়ি বুদ্ধি করে আমার ননন ছোট ননন নিয়ে গ্রামে চলে গেল। গ্রামে চলে যাওয়ার পর এই ফাঁকে আবার আমরা এই ফাঁকে আমার স্বামী আমরা যে রুমে থাকতাম এই রুমটা ছেড়ে দিছে। ছেড়ে দেওয়ার পর 30 তারিখ আসছে না, পরে 30 তারিখ আর পর আমরা মানে আমার শ্বশুর গ্রামে চলে গেছে, আমরা এই ফাঁকে রুম একটা ফ্ল্যাটে এসে বসলাম। ফ্ল্যাটে আসার পর পরে এই করলো, ফ্ল্যাটে আসার পর আমরা 15 দিনের মাথা আমার স্বামী করলো না, আমার স্বামী না আমার শাশুড়ি ফোন দিল। তখন আপনারা আলাদা হয়ে গেছেন? হ্যাঁ আলাদা অলরেডি হয়ে গেছে, আলাদা বাসায় চলে গেছি। আমার শ্বশুর বাড়ি থেকে বাসা কতটুকু দূরে ছিল? আলামিন রোড, 20 টাকা ভাড়া তো রিক্সা ভাড়া। আচ্ছা, মানে আপনার শ্বশুর বাড়ি থেকে আপনার নিজের বাসার ভাড়া 20 টাকা হলো। হ্যাঁ। আচ্ছা, আপনার শ্বশুর বাড়ির সঙ্গে সাবিনা আপনার মায়ের সম্পর্ক কেমন ছিল, মানে তাদের সঙ্গে তাদের যোগাযোগ? আসলে একটা যে বাজার একটা এক্সট্রা বাজার হয়, যা ঘরে রাখতো তাই, কোনো আদর যত্ন কিচ্ছু নাই। বলতে ভাত হইতেছে যে আমার আজকে 7টা বছর বিয়ে হয়েছে, আমার মার এই পর্যন্ত একটা কাপড় বলতে দেয়নি। এই মাই আপনাকে এই ছেলের কাছে বিয়ে দিছিল, আপনি চুল কাটছিলেন এই জন্য? ওকে, তারপর কি হলো, মানে আপনারা আলাদা সংসার শুরু করলেন? আলাদা সংসার শুরু করার পর আমার স্বামী তো অনেক রাত্রে আসে, আমি একা ভয় পাই, ঘরে একটা ফ্ল্যাটে ভয় পাই না। তবু আমার স্বামী কোনো সময় ভাবে নাই যে বউ আমার ঘরে একা, আমি তাড়াতাড়ি একটু বাসায় যাই, এটা কোনোদিন ভাবে না। ও আর খালি ওরা নিশা নিয়ে আসছিল, অনেক খারাপ একটা ছেলে, এখন বুঝতে পারি। তারপর তখন তো আমার কনসিভ হয়ে গেছি, বাচ্চা পেটে অলরেডি হয়ে গেছে গা। তারপর আমার শাশুড়ি 15 দিনের মাথা আমার এর মধ্যে আমার খারাপ শাশুড়ি ফোন দিয়ে কইছে, ওই যে প্রিয়ার মা আছে না, প্রিয়ার মা আমার ফোন দিয়ে বলছে যে আরিফরা তো চলে গেছে, বোনে চলে গেছে, রুম পাল্টাইছে। পরে ই করলো, পরে আমার শাশুড়ি ফোন দিছে, রূপার বিয়ে ঠিক হয়েছে, তাহলে ই করো, আসো তোমরা আসো। পরে আমি আর আমার স্বামী চলে গেলাম, গ্রামে চলে গেলাম। আমার নননের বিয়ে, প্রথম নননের বিয়ে, যাই দেবো না। পরে বিয়েতে কিচ্ছু না, যাই দি কিছুই না। পরে 2 দিন পর আমার শাশুড়ি আমার একটা মানে বাচ্চা নষ্ট করার জন্য কিছু একটা খাওয়াইছিল। এটা আপনি কিভাবে বুঝলেন? পেট ব্যথা শুরু হয়েছিল। আচ্ছা, কি খাওয়াইছিল জানি না, কিছু। অলরাইট, এখানে একটু আমি সাবিনাকে থামাবো এই কারণে, সাবিনার যখন তার হাজবেন্ডকে নিয়ে আলাদা হয়ে গেল, তারা যখন আলাদা সংসার করছিল, সেই সময়ে আসলে তিনি কনসেপ্ট করেন, এবং শুনছিলাম আমরা সাবিনা একটা জায়গায় কনসেপ্ট করে ফেললো। কনসেপ্ট করার পর যখন আলাদা সংসার করছে, এক পর্যায়ে তার শাশুড়ি তাকে কিছু খাওয়াই দেয়, সেখানে আমরা শুরু করব। তো সাবিনা, এরপর কি হলো, আপনাকে কি খাওয়াই দিছিল, ওটা কি মনে আছে আপনার? না, কি খাওয়াছে আমি তখন জানি না। জানানোর পর আমার 2 দিন পর থেকে আমার পেট ব্যথা শুরু হয়। আচ্ছা, অনেক প্রচন্ড পেট ব্যথা করে। আমি ওই অবস্থা আমার স্বামীর সাথে আবার ঢাকা এসে পড়ি। ঢাকায় কেন আসেন? ঢাকায় এসে পড়ি, বিয়েতে না থাকে কি দোকানের লস হইতেছে না। আচ্ছা, পরে এটা ভাই আমি আসা পড়ি, পরে আমার শ্বশুর একসাথে আসা পড়ি। আসার পর আমি আমার বাসায় চলে যাই। চলে যাওয়ার পর আপনি কি আপনার মানে আপনি আপনার হাজবেন্ড যে আলাদা যে বাসায় ছিলেন ওই বাসায় চলে যান? হ্যাঁ, আমি আমার স্বামীর বাসায় চলে যাই। ওকে। পরে চলে যাওয়ার পর পরে আমার তো পেট ব্যথা হইতে খাওয়াই দিছে। আমি তো আর জানি না, আমি কোনোদিন ভাবতে পারিনি যে আমার শাশুড়ি এই কাজটা করো, কোনোদিন স্বপ্নেও ভাবিনি। আমার শাশুড়ি যারা এত মায়ের মতো দেখছি, এই আমার যে শ্বশুর আমার সবসময় মা ছাড়া কোনোদিন কথা বলে না, আর আমার শ্বশুর আজকে আমার কি করে দিল। আচ্ছা, পরে আমার এই করলো, আমার স্বামীর বাসায় চলে যাওয়ার পর আমার তো প্রচন্ড পেট ব্যথা। এর মধ্যে আমার বড় জেঠা মারা যায়। মারা যাওয়ার পর আমার মৃত্যু সংবাদ আমার গ্রামে চলে যায়। গ্রামে চলে যাওয়ার পর পরে আমার স্বামী মানে আমার স্বামী সহ আমি আমার মা সবাই চলে গেছি, জ্যাঠা মারা গেছে না। পরে দেখো আমার মানে ওষুধটা যে খাওয়াইছিল, আমার শরীরের অবস্থা ধীরে ধীরে মানে চিকন হয়ে যেতেছিলাম, শুকায় যেতেছিলাম, শরীরে হাড্ডি বের হয়ে যেতেছিল, মানে শরীরে মাংস ছিল না বলা চলে। এখন আমার বাচ্চা পেটে অবস্থা, টোটাল অবস্থা আমার ওজন ছিল 29 কেজি। ও মাই গড, আপনার বাচ্চা থাকা অবস্থায় আপনার ওয়েট 29 কেজি। অলরাইট, এবং সাবিনা লাস্ট পর্যন্ত কি আপনি জানতে পারছিলেন যে সেটা কিসের ওষুধ ছিল? হ্যাঁ, পরে কবিরাজ বলছে এগুলা মানে একটু কবিরাজ ওষুধ খাওয়ায় না, ওগুলো বাচ্চা নষ্ট করার জন্য। বাচ্চা, ও মাই গড, বাচ্চা নষ্ট মানে বাচ্চারা যেন মারা যায়, এর জন্য আমার শাশুড়ি চালাকি করে আমার ভাতের সাথে খাওয়াছিল। আমি বুঝতে পারিনি। পরে আমার জ্যাঠা যখন মারা যায় তখন আমি মানে গ্রামে চলে গেলাম জ্যাঠাকে দেখতে চলে গেলাম। যাওয়ার পর পরে আমার মানে আমার মা এই অবস্থা দেখে আমার স্বামীর পাশে যাইতে দেয় না, তুই থাক, আমি তো চিকিৎসা করবো এখানে। এত যে ডাক্তার দেখালাম গ্রামে, মানে কেউ আর ওষুধ ঢুকতে মানে পেট ব্যথা করে কেন,
আমার বাচ্চা ঠিক আছে, সব ঠিক আছে, আমার পেট ব্যথা ধরতে পারতেছে না। তারপর তখন আমার শাশুড়ি অলরেডি আমার আমি ফর্ম করেছি, মানে এর আগে আমি ফর্ম করছিলাম, আমার নননের বিয়ে ছিল না, পরে আমার মানে টাকা দিব, আমার বর নননের যে বিয়ে দিছিলাম, বিয়ে দেবো, ওই টাকার যৌতুকে টাকা দিব আর কি, 50,000 টাকা মানে এর আগে তুলে দিছিলাম, পরে আমার 50,000 টাকা আবার ফর্ম করেছে আমার দিয়ে। পরে ফর্মটা কিসের ফর্ম? ফর্ম ওই যে কিস্তি লোন তোলে না, আচ্ছা, ওগুলো আমার এতে করাইছিল। আমরা যখন আমি মানে অসুস্থ অবস্থা, আমি পেট পেতে না, আমি গ্রামে চিকিৎসা করাইতেছি, আমার মা তো আবার ঢাকা চাকরি করে, মা ঢাকা এসে বসে, বেতনের সময় হয়ে গেছে, পরে তখন বাচ্চা আমার তখন ঘর ছিল না, মা বলছে যে একটা ঘর টুকটাক যতটুকু ঘর দিতে পারি একটা ঘর ছিল, মানে ওইখানে আমার রাখবো। এর মধ্যে এর আগে আমার শ্বশুর বলছে কি যে আমাদের বংশে যদি প্রথম বাচ্চা হয়, বাপের বাড়ি হয়, তাহলে ওটা মারা যায়, কেন আমার এটা প্রথম বাচ্চা, আমি তো চাই না আমার বাচ্চাটা মরুক। আচ্ছা, পরে আমি ওই ভয়ে আমি আমার মানে শ্বশুর শাশুড়ি দিনে রাতে ফোন দিতেছে যে আসে পড়ো আমার লোনটা তুলে দাও। মানে এটাকে আপনার শ্বশুর বলতে? শাশুড়ি। হ্যাঁ, উনি আসলে খাবারে বিষটা মিশায়? হ্যাঁ। আচ্ছা, তারপর পরে করে পরে আমার মানে আমি প্রচন্ড, আমি আমার মানে আমাদের স্বামীর ঘর করতে হইব, আর এর মধ্যে আমার শ্বশুর ভয় দেখাইতেছে যে আমার বাচ্চাটা মারা দেবো, ভয় দেখাইতেছে, আমি তো প্রথম বাচ্চা হারাতে চাই না, এর আমার মতো অলরেডি হারাইলাইছি। পরে আমার শাশুড়ি শ্বশুর মানে এরকম করতেছে, পরে ওরা টাকা পাঠিয়ে দেয়, পরে আমি দেশে দাঁড়িয়ে না বলে আমি দেশে পালাই এসে বসে ঢাকা একাই, এই প্রেগনেন্ট অবস্থায়। আপনার হাজবেন্ড কেউ না বলে আপনি পালাই আসছেন? হাজবেন্ড জানে না, হাজবেন্ড আমাদের বাসায় আমার দাদির না বলে এসে বসি। আসার পরে আমার করলাম, পরে আমার কিস্তির লোকের আছে না, আমার এই শরীরের অবস্থা দেখে আমার কিস্তির টাকাটা দেয় না, কিস্তি টাকা না দেওয়াতে আমার শ্বশুর তো আরো রেগে গেল। আপনি কেন কিস্তির টাকা উঠাইতেন? না, আমি আমার ননদে বিয়ে দেয়, আমি তো ননদে মনে কাদর করতাম, বিয়ে যৌতুকে টাকা দিতে হবো না। পরে আমার মানে আমার শ্বশুর অনেক রায়গা, পরে আমি আমার স্বামীর বাসা আবার চলে যাওয়ার পরে আমার তো পেট ব্যথা দিনে দিনে বাড়তে থাকে আর কি, এরকম একটা অবস্থায় পরে আমি বসতে পারি না, উঠতে পারি না, কিচ্ছু পারি না, ভাতের গন্ধ সহ্য করতে পারি না, ভাত মাছ কিছুই না। আমার স্বামী চলে যায় কাজে, সকালবেলা দরজা লাগায় আর সারাদিন খুলি না, সারাটা দিন ঘুমায়, সারাটা দিন ভাতকে আমার নাড়ে পড়ে না, মানে ভাত বলতে খাইতাম না, এরকম ভাবে দিনে দিনে চলতে গেছিল। একটা সময় আমি অনেক অসুস্থ হয়েছিল, হাঁটতে বলতে পারি না। পরে আমার মা মায়ের মন তো, মা বুঝে গেছে কেমন, মায়ের একদিন বলে অফিস থেকে আসে অনেক খারাপ লাগতেছে, পরে আমার মা আমাদের বাসা আসে দেখে আমার এই অবস্থা, পরে আমার মা মামের থেকে নিয়ে গেছে, নিয়ে যাওয়ার পর ওইখানে আমার তখন 7 মাস প্রেগনেন্ট অবস্থা, 7 মাস হয়ে গেছে। পরে তো তখন আমি মানে প্রচন্ড পেটে ব্যথা করে, মা তো বাসায় থাকে না, একা একা। আচ্ছা, তখন আমের দিন ছিল, আম কুড়াইতে যাইতাম সকালবেলা, হাঁটা চলা করতে হয় না প্রেগনেন্ট অবস্থা, পরে আম কুড়াইতে আনতাম, খেতে পারতাম না, কিচ্ছু খাইতে পারতাম না। পরে একদিন এমন, পরে আমার মা কি পেট ব্যথা কেসের জন্য দেখি আজকে পরীক্ষা কর, মার অফিস বন্ধ দিয়েছিল শুক্রবার। পরে আমার ওখানে সিস্টুর নাম শুনছেন না, সিস্টুর পরে ভালুকা, এগুলো হাসপাতাল আমার দেখালো, বাচ্চা নড়াচড়া ঠিক আছে, সব ঠিক আছে, পেট ব্যথা ধরতে পারে না। তারপরে করলো মানে একটা টাইমে আমার নানু যে চৌরাস্তা থাকে না, আমার নানু আমার খালা চৌরাস্তা থাকে, ওইখানে আমার নিয়ে আসলো। আসার পর আমার আবার বিয়ের পর আমি কিছুদিন সেবা হাসপাতালে চাকরি করছিলাম, নার্স পোস্টে ছিলাম। পরে আমার ওই হাসপাতাল আমার নিয়ে গেল, নিয়ে যাওয়ার পর ডাক্তার আমার চিনে। পরে আমার তখন ডাক্তার বলতেছে কি মানে 7 মাসের বাচ্চা তো, আর খাওয়াইছে ওষুধ, তখন বাচ্চাটা বাঁচানো সম্ভব ছিল না। পরে এই কথা আমার কানে আসার পর আমার কোনো পেট ব্যথা নাই, ভালো হয়ে গেছে তখন। আমি মানে সহ্য করতেছি, পেট ব্যথা সহ্য করতেছি, আমি বাচ্চা বাঁচামো, তখন আমার কোনো পেট ব্যথা নাই, আমি বাচ্চাটা বাঁচে থাকতাম। এখন পরে ডাক্তার বললো কি মানে আমার ঢাকা মেডিকেল ট্রান্সফার করে দিল, যে বাচ্চা বাঁচাতে চান তাহলে ঢাকা মেডিকেল নিয়ে যেতে দেবো, মানে সে বাচ্চা আইসিইউ ছিল না, এত ছোট বাচ্চা যদি চোখ না ফুটে। পরে ঢাকা মেডিকেল ট্রান্সফার করার পরে আমার এত পেট ব্যথা, আমার স্বামী যে এত ফোন দিতেছে, মানে দিনকে দিন আপনার ব্যথা বাড়তেছিল। হ্যাঁ, আমার স্বামী, আপনি জানেন নাই যে আসলে কি হয়েছে? না, তখন কিচ্ছু জানি না, আমি জীবনে কল্পনা করতে পারি না আমার শাশুড়ি। তখন কোনো ভালো ডাক্তার দেখানো হয় নাই? না, মানে যা আলট্রাসাউন্ড আর কিছু না। আচ্ছা, আমার স্বামীর মানে আমার যেদিনকে বাচ্চাটা হবে আর কি ডেলিভারি হবে, আমার স্বামীর মানে আমাদের ফোন থেকে বারবার খালি ফোন দিয়ে দিতেছে, রিসিভ করে না।
এটা বুঝতে পারতেছে না যে আমার বউটা যে আমার এই শ্বশুর ভাই আছে একটু রিসিভ করি, তখন তো বাচ্চা বেড়ে ছিল আমার। কোনোদিনও আমার ওই ভালোবাসে নাই। পরে এই করলো, পরে আমার স্বামীর মানে বারবার ফোন দিতেছে, রাত 2টা বেজে গেছে গা, ঢাকা মেডিকেল সারাটা দিন আমি ঢাকায় গাড়িতে ছিলাম। আমার গাড়ি তো অলরেডি মানে ব্লিডিং হওয়া শুরু হয়ে গেছে গা। তারপর ই করলো, পরে আমার স্বামীর পরে যে ড্রাইভার ছিল সিএনজির ড্রাইভার ফোন দিয়েছিল, ওই ফোন আবার ব্যাক করছে, করার পর পরে আমার মা কথা বললো যে আরে সাবিনা তো সিরিয়াস অবস্থা, তোমরা একটা আসো। পরে আমার স্বামী না এসে আমার শ্বশুর শাশুড়ি পাঠাই দিল। যাই হোক হাসপাতালে বাচ্চাটা হওয়ার পর দেখতেও আসে নাই না, পরে দেখতে আসছে, আসার পর বাচ্চাটা কি সুস্থ হয়েছিল? হ্যাঁ সুস্থ হয়েছিল, ছোট হয়েছিল, অনেক ছোট হয়েছিল। কিন্তু 7 মাসের আসলে ডেলিভারিতে মানে ওর ওজন থেকে শুরু করে সবকিছু ঠিক ছিল? ওজন ছিল না, একবার ছোট ছিল। আমার স্বামী আমার বাচ্চাটা পছন্দ করে না। কেন? মেয়ে হওয়া পড়া, মেয়ে বাচ্চা হয়েছিল দেখে? আমার মেয়ে হয়েছিল আর ছোট হয়েছিল অনেক। তো উনি কেন তাহলে একটা মেয়েকে বিয়ে করলো? এটা বলে কে? আচ্ছা তারপরে কি হলো? বলতাছি কি বাচ্চা জন্ম দিলা, এত ছোট হইলো, একটা মাইয়া হইলো, আশা করলাম কি হইলো কি, এটাকে আমার দোষ, আমি কি করছি তুই করছি। আমার স্বামী মানে আমার সাথে অনেক রাগারাগি করতেছিল, আমি যে অসুস্থ ভাবে বেডে শুয়ে আছি, ওই অবস্থা আমি বাচ্চা কোলে নিতে কইতাছি, কি বাচ্চা হয়েছে হাতেই ধরা যায় না, এগুলো বলতেছে। তো আপনার এই যে ডেলিভারিটা মানে সাবিনা এত দ্রুত 7 মাসে কেন হয়ে গেল? কোনো কি মানে লেবার পেইন ছিল? আমার মানে ওষুধ খাওয়াতে মনে এরকম হয়ে গেছে, আমি জানি না আসলে। আচ্ছা, তো এই যে মানে আপনার বাচ্চাটা হওয়ার কতদিন পরে আপনি জানছেন যে আপনাকে মানে কেউ কিছু খাওয়াইছে? অন্ধ হওয়ার পরে জানছি। অন্ধ হওয়ার পরে জানছেন? আচ্ছা, তাহলে আমরা পয়েন্টে আসবো। অন্ধ কিভাবে হলো আসলে এই গল্পটাও আমরা শুনবো, বাট তার আগে বলছি আপনি চাইলেই এখানটাতে সাবিনাকে যেই প্ল্যাটফর্মে দেখছেন এই প্ল্যাটফর্মে আপনিও আসতে পারেন আগামী পর্বে। তার জন্য RLS নাম, লোকেশন এবং প্রফেশনটা লিখে পাঠিয়ে দিবেন 26969 নম্বরে। চলছে লাভ স্টোরি ব্রট ইউ বাই ট্রিট চকলেট অপূর্বর সঙ্গে, এবং ফেসবুকে চাইলে রক করতে পারেন, এবং ফেসবুক লাইভের থ্রুতে দুটো পেজেই লাইভ চলছে, facebook.com/apurbo.fm, দ্যাট ইজ APURBO.fm, এবং একই সঙ্গে facebook.com/jago.fm, জাগো FM এর একমাত্র ভেরিফাইড ফেসবুক পেজ এন্ড ইউটিউব চ্যানেলের থ্রুতে আজকে আপনি সাবিনাকে দেখছেন। তো সাবিনা, এরপর কি হলো? আপনার বাচ্চাটা হয়ে গেল? বাচ্চা তো আমার স্বামী পছন্দ করে না, যাই হোক বাচ্চাটা হয়ে গেছে। হওয়ার পর আমার স্বামী তা বলতেছে কি আমার বাচ্চা তো মানে গ্রহণ করবো না আর কি। পর আমার মাকে বললো কি যে আম্মা বাচ্চাটা নিয়ে আপনাদের বাসা চলে যান, আমার মা চাকরি করে, আর তো কেউ না আমাদের সংসারে, বাচ্চা দেখবো কে? আমার শাশুড়ি আমার ননদ তো কোনো চাকরি করে না। পর আমার চাচি আবার বললো কি যে এত ছোট বাচ্চা যদি কিছু হয়ে যায় তো দুষবো আপনাকে, তো ওগো বাড়িতে নিয়ে যান। তারা মা ভাবলো যে আমি তো চাকরি করি, বাচ্চাটা দেখবো কেন, আর আমি অসুস্থ। পরে আমার মানে আমার শ্বশুর বাসা আমার মা আমার নিয়ে 5,000 টাকা বাজার করে দিয়ে আসলো। দেওয়ার পর আমি ওইখানে আমার যেদিন যাই আমি ওই আবার ওইটা রিপিট করছে, ওই ওষুধটা আবার খাওয়াইছে? হ্যাঁ, ওই ওষুধটা আমার যা 2-3 দিন না খাওয়া, ওই ওষুধটা মানে ভাত পায় পাগল হয়েছি, কি দিচ্ছি এটা তা জানি না, ছুটকি বাদার মতো কি জানি দিল, খাইলাম। খাওয়ানোর পর খিদে আসছে। আপনি প্রশ্ন করেন নাই যে মানে কেন এটা কিসের ওষুধ? না ওষুধ তো বলে নাই, ছুটকি বাতা বলছে, ভাতের সাথে দিয়েছিল। তখন তো আপনি চোখে দেখতে পাইতেন? হ্যাঁ তখন চোখে দেখি। পরে ছুটকি বাতা সারা আমি জানি না, আমি কোনোদিন ভাবতে পারিনি যে আমার শাশুড়ি এই কাজটা করবো। আর এর মধ্যে আমি বলি আমার মামা শ্বশুর কিন্তু এগুলো করে। আপনার মামা শ্বশুর এই কাজগুলো করে? আমার মামা শ্বশুর কাজটা করে। তখন আমি জানতাম না এগুলো যে করে। হ্যাঁ, তারপর মানে আমার শাশুড়ি আমার মামা শ্বশুর কাছে ওষুধ আনছিল। পরে বাচ্চাটা যখন মানে যেদিন যাই আমি ওদের বাসায়, ওই দিন তো আমার এই কাজটা করলো, আমি কিন্তু মানে হাঁটতে মতো পারতেছিলাম না। পরে আমার স্বামী ওই দিন আমার 6 দিনের দিন আছে না, 6 দিনের দিন আমার বাচ্চাটা অসুস্থ হয়ে যায়, ছোট বাচ্চা ছিল না, জন্ডিস হয়ে যায়। পরে শ্যামলী শিশু হাসপাতালে ওকে ভর্তি করানো হয়। ভর্তি করানোর পরে আমি আমার মাকে ফোন দিয়ে বলছি মা বাপু তো অসুস্থ, তুমি আসো। পরে মা অফিস বাদ দিয়ে আসছে, শ্যামলী শিশু হাসপাতাল আসছে। এর মধ্যে আমার শ্বশুর আমার নিতে আসছে, ওগো মাথায় যে অন্য বুদ্ধি আমি জানতাম না। পরে আমার শ্বশুর আমার নিতে আসে, পরে আমি তো বাচ্চা লেগে পাগল। পরে আমার শ্বশুরের কথা আমি এক কাপড় চলে গেছি হাসপাতালে। সিএনজি বলছে কি হয়েছে, পরে আমার মনে নেই পরে কি হয়েছে জানি না। পরে মার কাছে শুনছি যে আমি হাসপাতাল যাওয়ার পর আমার প্রচুর ব্লিডিং হয়েছিল। হওয়ার পর আমার বাচ্চা হয়ে যাওয়ার পরে
আচ্ছা হয়ে যাওয়ার পর পর আমার মানে বাচ্চা আমি হাসপাতালে পৌঁছানোর পর মাকে বললাম মা আমি টয়লেটে যাবো। টয়লেটের কথা যাওয়ার পর ব্লিডিং হতেছে, মানে ধলা ব্লিডিং বলে ধলা আর কি, প্রচুর ব্লিডিং হয়েছে। 3বার বলে আমি সেন্সলেস হয়ে গেলাম। সেন্সলেস হওয়ার পর মা বাচ্চাটা রাই খাই আমার নিয়ে দৌড়াদৌড়ি করতেছে। বাচ্চা আমি মনে করছি মরে যাবো গা, আমি তো আমার মায়ের একটা মাই। পরে আমাকে আবার ঢাকা মেডিকেল আবার পুনরায় ভর্তি করাইলো। পুনরায় ভর্তি করানোর পর পরে ওইখানে আমার বাবুরে আবার ওইখানে নিয়ে গেছিলাম। নিয়ে যাওয়ার পর আমার অনেক মেন্টাল মানে পাগল হয়ে গেছিলাম। পাগল হয়ে যাওয়ার পর না প্রথম পাগল হয়ে যাওয়ার পর আমার বাচ্চাটা আমার খাবার খাইবো এটা দেওয়ার আমার শক্তি নেই। আমার বাচ্চা আমার খাবার খাওয়াতে দেয়, আমি বাবুরে কামড়াই। কোনো মা কি দেখছেন বাবুরে কামড়াইবো আর কোনো খাবার খাওয়াতে দিব না? আচ্ছা এটা বলেন। তখন তো আপনি চোখে দেখতে পাচ্ছিলেন? হ্যাঁ আচ্ছা তখন চোখে দেখি। তো এই যে মানে আপনি বাচ্চাকে সহ্য করতে পারতেছিলেন না, এটা কেন ছিল? মেন্টালি আমার প্রবলেম ছিল। তাহলে আপনার শাশুড়ি আপনাকে দ্বিতীয়বার যেই ওষুধটা দিল ওইটা হয়তো বা আপনার স্মৃতি বা মানসিক কন্ডিশন যেন নষ্ট হয়েছে সেই জন্য কিছু একটা। হ্যাঁ আর গাড়ির ভিতরে আমার শ্বশুর কি করছে আমার কিচ্ছু মনে নেই, কিন্তু যাওয়ার পর এত ব্লিডিং হবে। যদি আমার গাড়ি অ্যাক্সিডেন্টই হয় তাহলে আমার শ্বশুর ভালো থাকার আমি অ্যাক্সিডেন্ট করলাম, এটা আমার একটা প্রশ্ন। শ্রোতাদের কাছে আমার এটা প্রশ্ন থাকবে যে এটা কিসের জন্য হলো, আপনি বলতে পারেন যে একটা মেয়ের সাথে কিসের জন্য এরকম, একটা মা বাচ্চার কামড়াইতে পারে, বাচ্চা গলা টিপে ধরতে পারে, কোন মা কি নিজের বাচ্চারা মারতে পারে? তারপর আমার বাচ্চারা আমি কোনোদিন খাবার খাওয়াতে না। আর আমাদের আর্থিক অবস্থা কিন্তু ভালো না, আমার বাবা আমার কাছে নাই, আমার মা শুধুমাত্র আমার মা আমার চালায়। মার তখন চাকরি হতো মানে একটা অবস্থা ছিল না, যা ব্যাংকে মুখে জমাইছে তখন ওই যে বললাম না জিনিস দিছিল, জিনিস দেওয়ার সময় সব শেষ করে দিছে। পরে বাচ্চাদের দুধ কিনা দিব, এই দুধ কিনা টাকার মধ্যে আমার মার কাছে ছিল না। পরে আমার স্বামী কিন্তু ক্ষমতা ছিল যে বাবু একটু দুধ কিনা দিই, উনি দেয় নাই না। এই মানে 6টা মানে বাচ্চা ছিল, একটা ডিব্বাও দুধ কিনা দেয় নাই। পরে কি হলো, আপনার বাচ্চাকে আপনি মানে আদর করতে পারছিলেন না, খাওয়াচ্ছিলেন না? আমার মানে বাচ্চা যে হয়েছে আমি বুঝতে পারতাম না। খালি তখন আমার মাথার মধ্যে এটা ছিল আমার বিয়ের শাড়ি দাও, আমার জুতা দাও, আমার স্বামী আর শ্বশুর শাশুড়ি, মানে ওদের প্রতি মগ্ন ছিলাম বেশি। কি জানি খাওয়াইছিল জানি না, মানে ওদেরকে আমি এতটা ভালোবাসতাম। মানে আমি পাগল হয়ে যাওয়ার পরে আমার স্বামী আমার আয়সা স্বামী নাই বসে বলতেছে আমি কে, আমি অন্য মানুষের নাম বলতাম যে আপনি মুশারফ ভাইয়া। আমার কথা তোমার স্বামীর নাম কি দিল, আমি আরিফ। নাম্বার কত এত তো, মানে আমার মেন্টালি আমার শ্বশুর শাশুড়ি ছিল, আমার মা যে সামনে বসে আছে আমি মাকে চিনতাম না। মা আমার এত সেবা করে এত আদর করে, মাকে আমি চিনতাম না। এরকম আমার নিজেদের ই করছি জন্ম থেকে আমি বাচ্চারা বন্ধু চিনতাম না, কারো চিনতাম না। খালি আমার মানে মাথা ব্রেনে এটাই ছিল আমার স্বামী শ্বশুর শাশুড়ি, আমার ফোন নাম্বার, আমার বিয়ের শাড়ি, আমার জুতা, আপনার মাথায় ছিল। হ্যাঁ এরকম পাগলামি করতাম আর কি। আর কোন একটা বাচ্চা দেখলে বলতাম আমার বাচ্চা দেও, বাচ্চা দেও, বাচ্চা আদর করতে করতে বাচ্চার পায়ে দিতাম কামড়। এরকম কোন মানুষ পারে এই কাজটা করতে? আল্লাহ আমার পাপ দেন এখন। আচ্ছা তারপরে কি হইলো? আপনার বাচ্চাকে আপনার হাজবেন্ড আপনার জামাই কোনো খাবার খরচ দিল না? কিচ্ছু না, কিছুই দিল না। এরপরে কি হলো? হাসপাতাল বিলটা বন্ধ মিটায় নাই। ওইটা কে দিছে? আপনার মা? সব মা। ওকে আসবো, মানে আপনার মায়ের এই ব্যাপারটা আসবো, কিন্তু সাবিনা এরপরে কি হলো? এই যে আপনি আজকে চোখে দেখতে পাচ্ছেন না, এরপরেও তো আপনার কোনো ঘটনা আছে। হ্যাঁ তারপর আপনার বাচ্চাটার কি হলো একটু বলেন, বলতে হবে সাবিনা, থেমে যাওয়া যাবে না। বাচ্চা পরে 6টা মাস আমার কাছে থাকলো, থাকার পরে একটা দিন মানে বাচ্চা আমি নিউরোসায়েন্স আছে না আগারগা আমি ওইখানে ভর্তি না, প্রথম গেছি পপুলারে গেছি একটা ডাক্তার দেখাতে। ওইখানে আমার অবস্থা দেখা ওই ডাক্তার আবার নিউরোসায়েন্স ছিল, ডাইরেক্টর ছিল সালাম। পরে ডাইরেক্টর আমার মাইক্রো দিয়ে পাঠাই দিল নিউরোসায়েন্সে পাঠাই দেওয়ার পর আমি ওইখানে 14 দিন থাকলাম। এর মধ্যে আমার বাচ্চাটা আমার নানুর কাছে হয়ে গেছি। আমার নানু তো বৃদ্ধ মানুষ, গরমের দিন ছিল, ফ্যান চালায় ঘুমাইছে, বাচ্চা খাবার ছিল না, নানু কেউ সামর্থ্য আছে। আমি বাচ্চার বাবার ফোন দিয়ে বলছি আপনার শ্বশুর কিংবা শাশুড়ি কেন দায়িত্ব নিচ্ছিল না তার মানে নাতনি? মায়েরা ভরে রাখা, আমি আমার বাচ্চা মারা দেয়, পুনর আরেকখানে বিয়ে করাবো, যৌতুক পাবো, অনেক লোভী ছিল, অনেক কৃপণার লোভী ছিল। আচ্ছা এরপর কি হলো? আপনি নিউরোসায়েন্সে আমি 14 দিন থাকলাম। মানে থাকার অবস্থায় আমি স্বপ্নে দেখি কে মানে আমার একটা খালাতো ভাই আছে, আমার ভাইরা ভাগে খাইয়া লেতেছে,
আল্লাহ আমার ওই নজিরে দেখা দিলাম বাচ্চা মারা যাবো। পরে বাচ্চা মানে বাঘে খাই লাইছে। পরের দিনে আমি আমার ওইখান থেকে আমার দিছে আর কি, ছেড়ে দিল আপনাকে? ছেড়ে দিল। বাসায় আসলাম, বুধবার বাসায় আসলাম। বৃহস্পতিবার আমার স্বামী আর আমার শাশুড়ি আসলো, আমার নানুর বাসায় আসলো বাচ্চাদের ওখানে। এর মধ্যে যে আমার বাবুরে মানে আমার নানু যে করছিল না, ফ্যান ছেড়ে ঘুমাইছে বা আটা খাওয়াইছে, খাবার ছিল না বেঁধে আটা খাওয়াইছে ঝাল দিয়া। অনেক ছোট বাচ্চা খাবার অভাবে জানেন। পরে আমার বাবুর ডায়রিয়া হয়ে গেছিল। পরে জয়দেবপুর নাম শুনছেন কিনা জানি না, জয়দেবপুর সদরে আমার বাচ্চারে আমার খালা নিয়ে, খালার সংসার ফালাইতে, খালার বাচ্চারা ফালাতে আমার বাবু নে দিন কাটাইছে এখানে। আমার বাচ্চা যেন আমার খালার সংসার ভাঙতে লেছিল। আমার পক্ষে আমার খালার অনেক শ্রদ্ধা, অনেক বেশি। আমার ছোটবেলা খালা আমারও পালছে, এবং আমার হাসপাতাল থাকাকালীন অবস্থা আমার খালা আমার বাবুরে পালছে। পরে আমার বাবু যখন করলো মানে হাসপাতাল ছিল, পরে মানে আমার বাবু বৃহস্পতিবার এসে বললো, আর বাবা বৃহস্পতিবার রাত 10টা বাজে আসছে আমার শাশুড়ি সহ। পরে আমি ওরা ফোনে বললাম যে বাবুর কিন্তু দুধ নাই। পরে ওই জন্য একটু দুধ নিয়ে এসে একটা ফিটা নিয়ে আসছে দিয়ে আমি যখন প্রেগনেন্ট অবস্থায় মাদার হরলিক্স খাইতে চাইছি, ওই তখন আছে আমার জন্য একটা মাদার হরলিক্স আনছিল। আনার পরের দিন মানে যখন বাবুর যে 2 হাতে কেন লাগাইছিল, আর বাপে যাইছে, বাপের 2 হাত মানে উঠায় পিছা দিতে আছে, ছোট বাচ্চা তো, বাচ্চারা আসছিল। পরে তখন আমার এক খাটে আমার শাশুড়ি, আমার বাবু, আমার খালা আর আমার স্বামী আর আমি মানে এক খাটে ঘুমাইছি। ঘুমানোর পর আমার স্বামী অনেক খারাপ, বুঝছেন, অনেক মানে তখন আমার সাথে ফিজিক্যাল রিলেশন করার চেষ্টা করতেছিল। তখন আমি অসুস্থ অবস্থায় ছিলাম, তবু এরকম করতেছিল। বাচ্চা কাঁদতেছে, আমি বাচ্চার কাছে গেছি তবু বাচ্চার ধমক দিতেছে, বাচ্চা অনেক কাঁদতেছে, খাওয়ালে কাঁদতেছে। পরের দিন বাচ্চাটা মারা যায়। পরের দিন সকালবেলা আমি ঘুমোতে পড়ছি, ওঠার পর বাচ্চাটা আমার পেটের মধ্যে নিয়ে বাবু মানে আমার পেটের মধ্যে নিয়ে হাসতেছে, খেলতেছে, গল্প করতেছে বাপের সাথে। আমি তো জানি যে মারা যাবো। রাতে আমি অসুস্থ মানুষ, পরে আমি গোসল করে এসে ঘুমাই গেছি দুপুরবেলা। পরে এর সুযোগ বাবু নিয়ে মানে বাবু এর মধ্যে বলে আমার মার কাছে শুনছি বাবু ছোট বাচ্চাদের চান্দি টাইপের জায়গা, কিন্তু এমদা চান্দি টাইপের গেতেছিল গা। পরে আমার শাশুড়িকে বললো, আমার মা বললো আর আমার স্বামীকে বললো, আরে বাবু না হাসপাতালে যাও। পরে হাসপাতালের কথা কয়া আমার স্বামী আর আমার শাশুড়ি বলে হাসপাতালের কথা কয়া মানে ওদের পাশে নিয়ে গেতেছে গা। হ্যাঁ, নিয়ে যাওয়ার পর ওই অবস্থায় আপনার বাচ্চাকে আমি ঘুমের মধ্যে হাসপাতালেও নেয় নাই না, হাসপাতাল নিয়ে মানে বদলি ওদের পাশে নিয়ে গেছে গাড়ি দিয়ে। আচ্ছা, পরে রাস্তায় বলে বাচ্চাটা মারা যায়। আমি কিন্তু স্বপ্নে দেখতেছি যে বাচ্চাটা মরে গেছে গা, এরকম করতেছে। বাচ্চাটা মারা গেছে আমার জানায় না। তখন তো আমি মেন্টালি ছিলাম, পেশেন্ট ছিলাম, পাগল টাইপের। তখন বাচ্চাটা তো বুঝতাম না। তারপর মাতৃত্ব ভূতটা তো আসিলই। আমরা সাবিনার কাছে আসবো। রাইট, সাবিনার কাছে আমরা আবার যাবো। সাবিনা, তারপর কি হলো? আপনার বাচ্চাটা মারা গেল, এরপর কি হলো? আমার স্বামী কিন্তু ক্ষমতা ছিল যে বাচ্চার চিকিৎসা করা বা আমার ভরণ পোষণ করা। একদম বাচ্চাটা হওয়ার পরে একদম খরচ দেওয়া বন্ধ করছে, বাবুর দুধ দেওয়া বন্ধ করছিল, একটা টাকা দেয়নি। আপনার মা এই সবগুলো খরচ করতো। আচ্ছা, তো এরপরে কি হলো সাবিনা? আপনার বাচ্চাটা মারা গেল, তারপর? বাচ্চাটা মারার পর মানে আমি যেন ভাইঙ্গা না পড়ে ওর বাবার কান্নাকাটি করতেছে। আমার শাশুড়ি বলতেছে কি গাড়ি বিচ্ছে এখন কান্দিস না, গাড়িতে নামাই দিব, বাড়িতে কান্দিস। পরে আমার স্বামী বাড়িতে অনেকগুলো কান্নাকাটি করছে। পরে আমার তো মায়ের মন, আমি তো জানা হয়ে গেছে বাবু মারা গেছে। আমি এর মধ্যে স্বপ্নে দেখি আমার মা মানে খবর দিচ্ছে মনে হয়, আমার মা কান্না করতেছে, আমি স্বপ্নে দেখতেছি যে আমার বাবু মারা গেছে, আমি কাপড় শুনে কান্দতেছি। পরে আমি ঘুমের মধ্যে চিল্লানিতে বলছি, মা বাবুকো। আমার পাশে বাবু শোয়া নেই, হাত দিছে, বাবু নাই, বাবুকো। তখন আমি শুনি যে বাবু নাই, মারা গেছে, না আরো মেন্টালি খারাপ হয়ে যাবো। পরে আমার স্বামী তখন ফোন দিয়ে বলতেছে কি যে এসব কথা, আমি বাবুকো নিয়ে গেছো শুরু করে নিয়ে গেছো আমার কাছে নিয়ে গেছো। পরে বলতেছে কি আমার বুঝ দিতেছে, সাবিনা তুমি দেখো অসুস্থ, তোমার কাছে তুমি বাবুর পালতে পারবে না, বাবুরে একটা নার্সের কাছে পালতে দিছি। মিথ্যা কথা বলছে। আর আবার বলে রাখি আমার স্বামী প্রচন্ড মিথ্যা কথা বলে, কথায় কথায় মিথ্যা কথা বলে। দিনে মানে 2টা কথা সত্য কথা বলে কিনা আমি জানি না। মানে আমার সাথে যে অভিনয় স্যার কিচ্ছু করেনি। যত ভালোবাসা কথা বলছে সব অভিনয়, মন থেকে কিচ্ছু বলেনি।
এরপরে কি হলো সাবিনা, মানে এই যে অন্ধ হলেন এর পিছেও তো কোনো একটা গল্প আছে বা একটা ঘটনা আছে। যেহেতু আমাদের সময় অলরেডি 12:30 বেজে গেছে, অলরেডি সময় শেষ, বাট তাও তো আমাদের পুরোটা গল্প তো শুনতে হবে, তাই না? তো এরপরে এই যে আপনার চোখে প্রবলেম হলো, এইটা কিভাবে হইলো, বা আপনার বাচ্চা মারা যাওয়ার কতদিন পরে হলো একটু বলেন এখন। বাচ্চা মারা যাওয়ার আগে অন্ধ হয়ে গেছে, বাচ্চাকে দেখিনি। এমন আমার মা আমি বাচ্চা চেহারা মনে করতে পারি না, বাচ্চা চেহারা আমার। তাহলে আপনি অন্ধটা কি হন মানে আপনার বাচ্চা হওয়ার আগেই নাকি না বাচ্চা হওয়ার পর? হওয়ার পর বললাম না 6 দিন অসুস্থ হয়ে গেছিল, আমার ঢাকা মেডিকেল ভর্তি করলো। আচ্ছা, এখানে এই জায়গাটা আবার একটু আপনি ক্লিয়ার করেন। হ্যাঁ, এই জায়গাটা একটু ভালো করে ক্লিয়ার করেন। এই যে একদমই অনেকেই বুঝতে পারে নাই যে এখানে কি হইলো। ঢাকা মেডিকেল যখন ভর্তি করে, হ্যাঁ, তখন আমার আস্তে আস্তে বাম সাইডে প্যারালাইসিস হয়ে গেছে। আচ্ছা, প্যারালাইসিস হওয়ার পরে আমার মা মনে করে যে কি হাসপাতালে আসলাম যে প্যারালাইসিস হয়ে গেল, মূর্খ মানুষ তো বোঝে নাই। পরে মানে মেডিকেল থেকে বলছে নিউরোতে ট্রান্সফার করছে। পরে আমার নিউরোতে না নিয়ে যায় আমার গ্রামের মানে ওরা পালাই গেছে, গ্রামে চলে গেছে। আপনার শ্বশুর চলে গেল আপনাকে ফেলাই? শ্বশুর তো আমার শ্বশুর 6 দিনে 3 দিন গেছে। আচ্ছা, তখন আমার মা, তখন কি আপনি চোখে দেখতে পাইতেন? হ্যাঁ। আচ্ছা, এরপরে কি হলো? আমার বাম সাইড প্যারালাইসিস হয়ে গেল। হয়ে যাওয়ার পর আমার মা মনে করছে যে এই হাসপাতাল উন্নতি পাইতেছে না, দিনে দিনে অবনতি, হাঁটে আনলাম আর প্যারালাইসিস হয়ে গেল। পর মনে করছে আর আমার এমন অবস্থা যে মারা যাবো গা। আমার অ্যাম্বুলেন্সে ভাড়া করছে, গ্রামে নিয়ে গেছে। নিয়ে যাওয়ার পর আমার ভাবি একটা ছিল, পর ভাবি কুলোকে নিয়ে যায়। পরে আমার উত্তর থুয়ে দিছে, মারা যাবো। সবাই তসবি পড়তেছে, মারা যাবো। একটা মানুষ তখন, আপনি তখন জীবিত, হ্যাঁ, আপনাকে সবাই ভাবছে যে মারা যাবে না। হ্যাঁ, আমার উত্তর থুয়ে সবাই তসবি পড়তেছে যে আমি মারা যাবো। সবাই দোয়া দৌড় পড়তেছে, সবাই খায় দেয় রেডি হইতেছে কোন সময় নিঃশ্বাসটা যাবো গা। পর নিঃশ্বাস যাবো গা, পরে এর মধ্যে আল্লাহ হায়াত রাখলে আমি আর মারা গেলাম না। বাবু আমার পাশে কান্না করে তখন বাবু বেঁচে আছে। আমি তখন বুঝতে পারি না বাবু যে কান্দাছে, বাবু উঠে না যেটা আদর কম বা একটু খাওয়াবো, এই অবস্থা আমার নাই, বুঝতেই পারতাম না। পরে আমি তখন আর বিছনার ভিতরে সবকিছু নিজে উঠে বাথরুম যাবো এগুলো করতে পারিনি। তারপর পরে আমার স্বামী আমার টোটাল খরচ দেওয়া বন্ধ করেছিল, টোটাল 15 দিন। এরপর চোখের প্রবলেমটা কি হলো সেটা বলেন। পরে আমার মানে দেশে যাওয়ার পর গ্রামে এখন অনেক কুসংস্কার আছে। গ্রামে একটা কবিরাজ খবর দিল, ওই লোকটা মানে মহিলাটা এসে আমার সারা শরীর মরিচ লাগালো, মাথা থেকে পা পর্যন্ত মরিচ লাগালো, প্যারালাইসিস ভালো করবো। লাগানোর পর আমার ঝাড়ু দিয়ে পিটাইছে। এই ঘটনাগুলো কতদিন আগের? প্রায় 15 সালে। 2015 সালেও তো বাংলাদেশটা আসলে এতটাও ডাউনে ছিল না যে তখন কবিরাজ আপনাকে গায়ে মরিচ লাগাবে বা হচ্ছে। এই কবিরাজ কেন দেখাচ্ছিল? আপনার মা আপনাকে ডাক্তারের কাছে নিয়ে যায় নাই? না, মানে প্যারালাইসিস হয়েছে তো ডাক্তার কাছ থেকে নিয়ে গেছিল গ্রামে, মনে করছে কবিরাজ দেখালে ভালো হইব। পরে আমার কবিরাজটা মানে মহিলা মানে চামার বলে না, চামার, মহিলাটা চামার ছিল, সারা মাথা থেকে পা পর্যন্ত মরিচ লাগায় আমার ঝাড়ুতে পিটাইছে। পরে ওই দিন বিকাশ থেকে আমার চোখে দেখি না, মনে হয় ওই মরিচের থেকে গেছে না চোখটা। অন্ধ হয়ে গেলেন, তারপরে এরপর প্যারালাইসিস হয়ে গেল, অন্ধ হয়ে গেল, চোখটা অন্ধ হয়ে গেল। তারপর কি হলো? পরে আমার বাচ্চা তখন বাইসে আছে, বাচ্চার দুধ নাই, আমার ওষুধ নাই, কোনো চিকিৎসা নাই, এমনি সারাদিন পরে থাকি, খাবার নাই ঘরে, অনেক অভাবী, কে ঘরটা পর্যন্ত নাই। তখন দাদির ঘরে থাকি, দাদি ঘরে থেকে তারা দিতেছে, এরকম। আমার দাদিও ভালো না, মারে দেখতে পারে না। আমার এমন কপাল ভাই যে আমার বাচ্চারে খাওয়ানো পর্যন্ত আলো তো দেয়নি। আচ্ছা, তারপরে এরপরে কি হলো শেষ পর্যন্ত বলতে হবে সাবিনা। আমার স্বামী যে তৌফিক ছিল যে আমার চিকিৎসা করানো, সেটা করায় নাই। গুলিস্তান থেকে ঢাকা মেডিকেল কতটুকু কম, এই থেকে যে আমার স্বামী আমার কাছে যাইবো, বাচ্চারা দেখতে যাবো, আমার দেখতে যাবো, কোনোদিন আসে নাই। দোকান যদি আসে, মা দোকান খুলে আসে, মানে ওইটা ওর বউ ছিল, দোকান প্রাণ ছিল, নিশা কথা ওইটা বলে রেখে দোকান খুলে রেখে আসি, মিথ্যা কথা বলছে, আমার কাছে আসে বসে নাই। এর মধ্যে আমি বলি যে আমরা যখন বাচ্চারা না আমি গেছিলাম শ্বশুর বাড়ি, আমার স্বামী আমার কাছে না এসে, ওই আগে তো অ্যাফেয়ার ছিল না, প্রিয়াদের ঘরে যে ঘুমাইতো, ওর সাথে শয়তানি করে, পাড়াপাড়ি করে, ওদের ঘরে খায়, ওদের ঘরে ঘুমায়, ওর সাথে আবার শুরু হয়ে গেছে। আর
পরে বাচ্চাটা মারা যাওয়ার পর ওই যে ডায়েরি করছিলাম না, ডায়েরি করার পর পরে পরে আমার থানায় ডায়েরিটা কি আপনার মা করে নাকি? না, বাপ করে। আপনার বাবা? হ্যাঁ। আচ্ছা, অবশেষে উনি তাহলে আপনাদের কাছে ওর সাথে কথা কই না, আসছিল ভাব তো। আচ্ছা, মানে আমার যখন বাচ্চা হয়েছিল আমার রক্তের প্রয়োজন ছিল, রক্ত না হলে আমি বাঁচতে পারতাম না। ইমার্জেন্সি আমি যে ভাত খাইতাম না যে, তখন রক্ত শূন্যতা হয়ে গেছিল। আর 7 মাসে বাচ্চাটা হয়েছিল, পরে রক্তের প্রয়োজন ছিল দেখে পরে আমার আব্বুকে খবর দিছে আমার মা। মানে বাপের তো ম্যাচ করে, আমার বাপকে আমার রক্তটা দেয়নি। পরে আমার অফিসে একটা আঙ্কেল রক্তটা দিছে। তারপর কি হলো? আপনার বাচ্চাটা তো মারা যায় হচ্ছে ওর বয়স যখন 7 মাস 6 মাস হয়। আচ্ছা, আমার মায়ের মেয়েটা এমন ঘরে জন্মাইছে যার বাপের আদর পেল না, মায়ের আদর পেল না, কারো আদর পেল না, মেয়েটা অনাদরে মরে গেছে। আচ্ছা সাবিনা, আমি একটু বলি, আপনি যখন হচ্ছে খুব অসুস্থ হয়ে গেলেন, আপনাকে যেটা করলো সেটা হচ্ছে কবিরাজ দেখানো হলো, একটা সাইড আপনার প্যারালাইজড হয়ে গেল, এবং আপনি যেটা বলছিলেন সেটা হচ্ছে আপনাকে চোখে মরিচ যাওয়ার কারণে খুব সম্ভবত ওই দিনই আপনার চোখটা ড্যামেজ হয়ে যায়। তো আপনাকে যখন এই কাজগুলো করছিল একটা মানুষও আগায় আসে না? না, ওরা সাপোর্ট দিতে, আমার মা পর্যন্ত সাপোর্ট দিতে। আমি যে চিল্লাই যাচ্ছি মরিচের যন্ত্রণায়, বলছে যে ঝাড়ু দিয়ে পিটাইছি, আমি চিল্লাইতেছি যে আমার অনেক ব্যথা পেতেছি, অনেক কষ্ট হইতেছে। আমার মা মনে করছে ভালো হয়ে যাবো, ভালো হওয়ার আশায় আমার কাজটা করে দিছে। আর তাছাড়া এর আগে 2-3 বার আমার পেটে অলরেডি ওষুধ পড়ছিল, বললাম ওষুধ খাওয়াছিল, ওটা একটা ইনফেকশন আছে। আর ওর মধ্যে ওষুধটাকে আপনি কি মানে কনফার্ম ছিলেন যে ওই ওষুধটা আসলেই আপনার শাশুড়ি বা শ্বশুর বাড়ি থেকে তারা ইচ্ছে করে খাওয়াইছিল যেন বাচ্চাটা নষ্ট হয়ে যায়? এটা আপনি কার মাধ্যমে জানতে পারছিলেন? কবিরাজ। ওই যেই কবিরাজ আপনাকে মানে সুস্থ করতে আসছিল? হ্যাঁ, না এর কাছে না, অন্য কাছে, আরেকজনের কাছে। হ্যাঁ, আয়না পড়া যায় না, ওই আয়না পড়ার কাছে শুনছিলাম। শেষ পর্যন্ত কি হলো সাবিনা? আপনার শ্বশুর বাড়ির লোকজন এবং আপনার সংসারের কি হলো বলেন? সংসার কি হলো, আমার স্বামী আমি এতটা ভালোবাসি যে আমি ওর সাথে 2 দিন কথা না বলে থাকতে পারি না। আজকে 5টা বাজে আমি ওর সাথে কথা বলি না। এখন কিন্তু আমার স্বামী বিয়ে করছে। আপনার সঙ্গে কি তার ডিভোর্স হয়েছিল? একবার বলতেছি তো, আমার স্বামী ওই যে ডায়েরি করছিলাম না, ডায়েরি করার পর অলরেডি মানে সরকারি হয়ে গেছে। আমার স্বামী ওদের গ্রামের পাশে বেড়াইতে আসছে, আসার পর ওদের গ্রামে শুয়ে আছে, ঘরে শুয়ে আছে, পুলিশরা সিভিল পোশাকে আসা ধরে নিয়ে গেছে। নদীর পর আমার স্বামী তো জেলে, আমার তার মন মানতেছে, আমি তো লাভ করি। করার পর আমি তো কান্নাকাটি করতেছি, মা কান্নাকাটি করতেছে, মার তো একটা মেয়ে জামাই জেলে থাকবো, আমিও কান্নাকাটি করতেছি। তখন তো রাগের বসে করছিল, ডায়েরিটা করছিল, তখন তার মন মানতেছে না সে আমার জেলে থাকবো। আমি আমার শাড়ি পেরা দেখা করতে আমি একটা বছর আমার স্বামী দেখি নেই তখন। কিন্তু এই স্বামীর জন্যই তো আপনার জীবনের থেকে আপনার বাচ্চাটা চলে গেল, আপনি এক হিসেবে আপনার চোখে দেখাও আপনার বন্ধ হয়ে গেল, আমার বাচ্চার চেহারা পর্যন্ত মনে নেই। তাহলে আপনি মানে এই স্বামীর কাছে আবার কেন ছুটে গেলেন? কি ভালো? আমার স্বামী অনেক ভালোবাসতাম, এখন পর্যন্ত খুব ভালোবাসি। ওকে, তারপরে আমার স্বামীর আমি দেখার জন্য আমি পাগলের মতো সাইডে শুধু উঠে গেলাম, আমার স্বামী একটা আমি দেখবো না, দেখতে পারি না অবশ্য, একটু কথা বলবো, একটা হাতটা ধরবো, আমি গেলাম। যাওয়ার পরে আমার খালা শাশুড়ি আছে, চালাকি করে আমার টিপস নিল ডিভোর্স দিতে পারে। আচ্ছা, এটা কেমনে নিল একটু বলেন তো? আপনি যখন আপনার হাজবেন্ডকে দেখতে গেছেন, আমার খালা শাশুড়ি মানে ওই কোর্টে গেছিল, তারপর আমি বলতেছি খালা আমি আপনার বাইরে দেখবো, আপনার বাইরে দেখবো, পাগল হয়ে গেছি, কত দেখি না। আমার খালা শাশুড়ি বললো কি যে এই পেপারে সাইন দাও, তারা আরেকটা দেখবো। আমি সই দিতে পারি, আপনি দেখলেন তো সই দিতে পারি, আমার সই না নিয়ে আমার হাতে টিপস নিল, 2টা টিপস নিল। নেওয়ার পর আমি যে গাড়িতে গেছি, ওই গাড়ির মধ্যে নিচে বসে আছি, গাড়ির ফ্লোর আছে না, ফ্লোরে পা ঝুলায় বসে আছি। পরে যে মানে নিল দিবস নিল, হে বেটা আবার গেছে আমার কাছে আরেকটু সই নিবার। আমি তখন কিন্তু জানি না এটা দিবস পেপার। আমি খালার হাত ধরে খালা হান যাই দেখা করে, আমি তো মন মানতেছে না। পরে আমার স্বামীরে দেখা লেগে পাগল হয়ে গেছে, আমার দেখা করবার নিয়ে জানা, ওটা তো দিবস পেপার। আর কিন্তু দেখা করতে কিন্তু কোনো সই লাগে না, টাকা দিলে চলে। আমি তখন এটা জানতাম না। পরে আবার সই নিতে আসছে, পরে আমি এটা কিসে সই, বারবার সই নেওয়ার লাগে একটা মানুষের দেখা করতে। পরে ওই লোকটা বলে কি এটা কিসে, ডিভোর্স পেপার। পরে শুনে আমি আরেকটা সই না দিয়ে মানে কান্নাকাটি, মানে ওই মাঠে কান্নাকাটি শুরু করতেছি যে আমি তো ডিভোর্স দিতাম না। এই যে আপনি আপনার হাজবেন্ডকে দেখতে গেলেন, আপনার সঙ্গে কে গিয়েছিল? মা, সব মা।
আমার স্বামীর সাথে আমার তখন দেখা হয় নাই। পরে আমি আমার মার সাথে আবার ঢাকা আসা বললাম। আসার পর পিজি হাসপাতাল আছে না, পিজি হাসপাতাল ভর্তি হলাম। 10 দিন থাকলাম। 10 দিনের মাথায় আমার স্বামী করে মানে জেল থেকে বের হয়ে পড়ে আপোষ হয়েছিলাম ওই দিন। ওই যে আমার যে করছিল না ডিভোর্স পেপারে সই দেওয়ার বদলে আমার বাবা যে বাদী হয়েছিল না, আমার বাবা কিন্তু প্রথম কেসে প্রথম বাদী। আমার বাবা 1 লাখ টাকা দিল চিকিৎসার জন্য। 1 লাখ টাকা দিল। 1 লাখ টাকা দিল কি আপনার শ্বশুর বাড়ি থেকে? হ্যাঁ, ওই যে ডিভোর্স পেপার ওরা বুদ্ধি করছে, আমি এগুলো জানি না। বিনিময়ে আমি অজান্তে পরে আমি ডিভোর্স পেপার সই করলাম, আর আমার আব্বু টাকা পেয়ে গেল গা। পরে আমার স্বামী তো জেল থেকে, আমার স্বামীও জানতো না তখন যে ডিভোর্স পেপার সই করছে। পরে আমার স্বামী পরে জেল থেকে বের হওয়ার পর মায়েরা অনেক দুর্নাম করছে যে সাবিনা দেখ তুই এই পছন্দ করে বিয়ে করলি, তো তোর থুয়ে গেল গা, তুই জেলে তোর জেলে ঢুকালে অনেক কিছু বলছে, বদনাম বলছে। পরে আমার পিজি হাসপাতাল থেকে আমার ছুটি দিয়েছে আর কি ছেড়ে দিছে। পরে আমি সিঁড়িতে বসে আছি, গাড়ি ভাড়া পর্যন্ত নাই আমাদের কাছে। আমার কাকা সিএনজি চালায়। আপনার হাজবেন্ডের বাড়ি থেকে যে 1 লাখ টাকা দিল ওইটা কি করলো? আমার বাপে কি করছে জানি না। ওকে, তারপর সিঁড়িতে বসে আছি, আমার কাকারাও মানে আশায় বসে আছি গাড়ি আনবো, গাড়িতে চলে যাম। পরে আমার করলো মানে আমার স্বামী তখন ফোন দিছে, ফোন দিয়ে বলতেছে সাবিনা তুমি এই কাজটা কি করলা, এতটা বছর অপেক্ষা করলাম, তোমার অসুস্থ। তখন আমার স্বামী বিয়ে করে নাই। পরে আমার স্বামী ফোন দিয়ে মানে রীতিমতো কান্দাকাটি করতেছে। আমাকে দেখো আমি ইচ্ছা করে দেয়নি, দেখো খালাইয়ের মুখ দিবস শুয়ে নিছে। পরে যাই হোক, পরে আমার তখন কিছুদিন পরে আবার সর্বরাত আসলো। সর্বরাত টাইমে আমার স্বামীর সাথে আমার ফোনে কথা হইলো। হওয়ার পর রোজা গেল, এর মধ্যে 27 রোজার দিন 17 সালের 23 জুন মাসের 23 তারিখ, তারপর করলো আমার স্বামী আমাদের বাসায় আসলো। 27 রোজার দিন আসলো। আসার পর আমার মা আর আমার স্বামীর সাথে কথা হয়ে গেছে যে আমাদের বিয়েটা আবার দিব, কারণ আমার মন থেকে কার কেউ ডিভোর্স করিনি। পরে আমার স্বামী আসলো, পরের দিন বিয়েটা আবার হইলো কাজীতে। আবার বিয়ে করলেন? হ্যাঁ, আবার বিয়ে করলাম। আমি তো আমার স্বামীর মন থেকে ছাড়ি না, আর কোনোদিন সম্ভব না। আমার সজ্ঞান আমার স্বামীর আমার ছাড়ানো কোনোদিন সম্ভব না। পরে যখন বিয়েটা করলো তখন বলে যে আমার ভরণ পোষণ সব করবো, জানি তো আমার বাপ নাই। পরে আমার স্বামী আবার আয়সা পড়লো। আসার পর পরে এই রোজারি দিয়ে আবার বিয়ে করছে একটা। আপনাকে বিয়ে করলো, এরপরে কি হইলো? আমাকে বিয়ে করার পর আসে 6 মাস পর আসে, 3 মাস পর আসে। আসার পর মানে কোনো খরচও দেয় না, আর ঈদের সময় আইলে একটু মার্কেট করে দেয়, আর কিচ্ছু না। এটাই হচ্ছে আপনার লাভ স্টোরি। এই লাভ স্টোরিটা বলার জন্যই আপনি এখানে আসছেন, তো? না, আরেকটু আছে। জি বলুন। আমার যে করছে, আমার যে যারা বিয়ে করছে, আমি তো আমার স্বামীর সাথে কথা না বলে থাকতে পারি না। আমি ওর কাছে ফোন দিয়ে একটু কথা বলার জন্য ওর বউয়ের কাছে ফোনটা দিয়ে দেয়। পর ওর বউটা আমার বকা দেয়। এখানে একটু আমি বলি যে আপনার মা প্রথমে যে এত কিছু জানলো যে আপনার সঙ্গে আপনার শ্বশুর বাড়িতে কি কি ভয়ানক ঘটনা ঘটছে আপনার সাথে, আপনার মা আবারও একই ভুল কেন করলো, বা আপনিও কেন একই ভুল করলেন? আমি তো মনে মানতাছি না, আমি আমার স্বামীর সাথে থাকতে পারবো না। আমি আমার স্বামীর বড্ড বেশি ভালোবাসতাম। তারপর আমার স্বামী আমি ফোন করি, আমি তোর সাথে কথা না বলি, কখনো আমাদের ফোন দেয় না। বা আমার টাকা দেওয়ার আশ্বাস দিয়েও বিকাশ দোকানে যাও, যা বয়ে থাকে আর টাকা নাই। আমার দাদি বা নানি গেছে টাকা আছে, বাবু দুধ কিনবো গেছে, টাকা দেওয়া আশা করে এই কিছু মাস আগেও আমাদের বাসা আসছিল। আসার মাকে বলছে কি, মা আম্মা সিরিয়াল দেন, আমি তো 500 টাকা বাড়িয়ে দেবো। মা তো সিরিয়াল দিছে উত্তরা আইকেয়ারে, সিরিয়াল দিছে, আর টাকা দেওয়ার খবর নাই। পরে আমি ফোন দিছি, আমি তো কথা না বলে থাকতে পারি না। পরে ওর বউ আমার বকা দেয়, এত নির্লজ্জকে, এত বেহায়াকে, যার সাথে ডিভোর্স হয়ে গেছে তার সাথে এত কিসের কথা, আপনি আমার স্বামীর সাথে কথা বলবেন না। আমি তার কথা না বলে থাকতে পারি না। এরপরে কি হলো? এরপরে আমার স্বামী আমার সাথে কথা বলে না, অথচ ওর কিন্তু সামর্থ্য আছে যে আমার চিকিৎসা করা বা আমার পাশে থাকা, একটু কথা বলা। আর বউকে আরো ধরে রাখছিল। আচ্ছা, অবশেষে ফাইনালি এখন আপনাদের কি অবস্থা? ওর বউ নিয়েও থাকে, আমি আমার মার কাছে থাকি। দ্বিতীয়বার তো আপনাদের কোনো ডিভোর্স হয়নি? না, আমার দ্বিতীয়বার বিয়ে করার অনুমতি, বিয়ে যে করছে এই রোজারিতে, আমার অনুমতি নেওয়াটা প্রয়োজন মনে করেনি। আপনি তো আইনি ভাবে অ্যাকশন নিতে পারতেন, কেন নিলেন না? অ্যাকশন হইতো না। কেন? ওদের টাকা আছে, আমার টাকা নেই। আমার স্বামী প্রচুর টাকা। কিন্তু এখনো তো মানে বাংলাদেশে চাইলে তো সম্ভব। আপনি যেখানটায় বসে আছেন 2019 সাল 2020 হয়ে যাবে কয়েকদিন পর, চাইলেও যেই জায়গায় এখন আমাদের দেশ এবং
দেশের আইন কিন্তু প্রচন্ড কড়াকড়ি নারীদের এই বিষয়গুলোতে, তা আপনি কেন কোনো স্টেপ নিচ্ছেন না? মানে সেই স্টেপ নিতে কি আপনার ভয় লাগতেছে নাকি অন্য কোনো দুর্বল, কিছু? আমি দুর্বল, আমার কোনো ক্ষমতা নাই, আমার কোনো চলার ক্ষমতা নাই, আমি অন্ধ, দেখতে পারি না, কি ক্ষমতা আছে আমার? আর আমার স্বামী টাকা আছে, টাকা দিয়ে সব দামা চাপা দিয়ে দিতে পারে। তো এই যে আপনার হাজবেন্ড হচ্ছে আপনার বাবাকে প্রথমবার 1 লাখ টাকা দিল, এই আপনার মা কখনো আপনার বাবাকে প্রশ্ন করে নাই যে এই 1 লাখ না, টাকা আমার দিয়ে কি বাবা করলো? বলছে যে আমাদের জমি আছে, ওই জমিটা আমার নামে লিখে দিব হ্যাঁ। টাকার বিনিময়ে। ওই টাকা দিয়ে আমার বাবা একটা গ্রামে দোকান দিছে, দোকান টিনে ছিল, এখন বিল্ডিং দিছে। অদ্ভুত এর আসলে। এর মধ্যে একটা ঘটনা করছি বলি। জি। আমার দাদি শাশুড়ি মারা গেছিল, আমি আর আমার মা গেছি, মানে আমার দাওয়াত দিয়েছিল, আমি আমার মা গেছি ওদের বাসায়। যাওয়ার পর ওদের তো বললাম না বিল্ডিং রুম, যে করে আমার ফার্নিচার ওই রুম আমি খাটে বসে আছি। পরে আমার একটা জ্যাঠা শ্বশুর আছে, সচিবালয় চাকরি করে, মানে হ্যাঁ বন্ধু বান্ধব পাইবো। পরে আমার ঘর থেকে খালি করো ঘর পরিষ্কার করো, খালি করো। পরে আমি আমার পাশের রুমে যাই বসলাম। বসার পর আমার স্বামী আবার ওর বন্ধু আনছে, ঢাকা শহর থেকে স্থানীয় বন্ধু নিয়ে গেছে। ঘর খালি করো, আমি কিন্তু হাঁটতে পারি না, আমার একটা রুম পর্যন্ত আমার দেয় না, ছেড়ে দেয় নেই। বালতির পর বালতি দুধ এনে আমার সামনে ওকে খাওয়া যাচ্ছে, অথচ আমি যে অসুস্থ, আমি তো কথা বলে না, খালি আমার অ্যাভয়েড করে চলছে। আমার সাথে আমি কথা বলার অনেক চেষ্টা করছি, আমি তো দেখতেও পারি না, বা একটু কাছে আসলে কথা বলতে পারি, মানে আমি মানে তক্কা দেখা যাই কখন বাড়িতে আসবো। ওর বন্ধু নিয়ে সারাদিন ঘোরাফেরা করে, রাত্রে একটু আসে। সাবিনা, অলরেডি আমাদের সময়টা শেষ পর্যন্ত কি হয়, কিছু প্রশ্ন আমরা আপনাকে করব। হ্যাঁ, এখানে অনেকেই অনেক ধরনের প্রশ্ন করছেন, তো সেই কিছু প্রশ্ন আপনাকে করবো। তো আপনার তো আলটিমেটলি এটাই হচ্ছে আপনার লাভ স্টোরি। আপনার স্বামী হচ্ছে আপনার সঙ্গে দ্বিতীয়বারও আপনি তাকে যে বিশ্বাসটা করলেন সেই বিশ্বাসটা সে রাখলো না, ঠকাইলো। ওকে, কিছু প্রশ্ন আপনার কাছে। মানে প্রথম প্রশ্নটা হচ্ছে আপনার মায়ের যে ব্যাপারটা, আপনি আপনার মা হচ্ছে দ্বিতীয়বার আপনাকে আবার বিয়ে দিল জেনে বুঝে একটা জায়গায়, এটা কি আপনি নিজ ইচ্ছায় গিয়েছিলেন? আমি নিজে ইচ্ছে বিয়ে করছি, আমি আমার স্বামীর ছাড়তে জানি। প্রথমত আমার চালাকি করে বললাম না, ওই করে আমার শাশুড়ি না খারাপ শাশুড়ি আমার চালাকি করে ছবিটা নিচে টিপসই নিচে, আমি কিন্তু সাইন দিতে পারি। রাইট, অলরাইট। আমার সামনে আসলে যে এই মানুষটা চোখে দেখতে পায় না, বাট তিনি তাও তার এই হাতটাতে কোনো কাজও করতে পারি না, কিচ্ছু পারি না করতে, সারাটা দিন আমার ঘরে তালা মারি থয়ে যায়। আপনার মা এখন কাজে যখন যায় আপনাকে তালা মেরে রেখে দেয়? হ্যাঁ, ঘরে তালা মারি রেখে দেয়। এমনকি আমরা যে ক্ষুধার বেলা আমি কড়া ভাত বাইরে খাবো, এই কাজটা কিন্তু করতে পারি না। যতক্ষণ কড়া ভাত বাইরে দেয় ততক্ষণ আমি ভাত খাই, কিচ্ছু পারি না করতে। আপনার মা প্রায় কত ঘন্টার জন্য কাজে যান? সকাল 8টায় যায়, রাত 9টায় আসে। এর মধ্যে আপনি না খেয়ে থাকেন? না, আমার ভাত বাইরে দিয়ে যায়, ফ্লোরে বাইরে থয়ে যায়, পরে আমি নিচে নামে খাই। ফ্লোরে বসার সময় মাথা উল্টা পড়ে যায়, বাথরুমে বসতে পারি না আমি, কোমরের সমস্যা, প্যারালাইসিস না, কোমরের বাম পায়ের সমস্যা, আমি বসতে পারি না, বাথরুমে মাথা উল্টা পড়ে দেয়। এবং কি 2 দিন আগেও আমার একবার এমন স্লিপ খাইছি, একবার একটু আমার দাঁত ভাঙিয়ে দেয়। সাবিনা, আপনার জন্য অনেক অনেক দোয়া আমাদের পক্ষ থেকে, কারণ এই মানুষগুলোকে বা আপনার সঙ্গে যে ঘটনাগুলো ঘটে গেছে এগুলো তো আমরা আপনাকে আর ফিরাই দিতে পারবো না, বাট আপনার জন্য অনেক অনেক দোয়া রইল। এবং আপনাকে প্রশ্ন করব কি, আপনার সঙ্গে যে জিনিসগুলো ঘটে গেছে, আপনি যখন বুঝতে পারতেছিলেন যে মানে আপনাকে শাশুড়ি কিছু একটা খাওয়াই দিল, আপনার পেটে অনেক ব্যথা, তো কোনো ডাক্তার কি সেটা ধরতে পারে নাই? না, কোনো ডাক্তার ধরতে পারে নাই, অনেক ডাক্তার দেখাইছে, কেউই ধরতে পারে না। ডাক্তারের তো কোনো কাজ নাই, এটা কবিরাজের কাছে গেলে জানতাম না তো।